কি বলছো কি তুমি বাবা? আমার বিয়ে মানে? এই তোমার এমার্জেন্সি? এই জন্যই তুমি আমাকে হল থেকে এভাবে ডেকে এনেছো? হোয়াটস রং উইথ ইউ বাবা? আরিয়ার কথায় আনিসুর রহমান মধ্যে তেমন একটা পরিবর্তন দেখা গেল না। তিনি নির্বিকার ভঙ্গিতে পেপার পড়ছেন। ভাবখানা এমন যে তার সামনে কেউ দাঁড়িয়ে যে তাকে কিছু বলছে সেটা তিনি খেয়ালই করেননি। পাশে জাহানারা বেগমকে দেখা গেল স্বামীর দিকে অসহায় চোখে তাকিয়ে আছেন। তিনি সবসময়ই এভাবে অসহায় চোখে স্বামীর পানে চেয়ে থাকেন। আরিয়া রেগে মেগে তাকিয়ে আছে তার বাবার দিকে। ভর দুপুরে সে যখন ক্লাস থেকে এসে ক্লান্ত হয়ে বসলো তখনই দুনিয়া কাঁপিয়ে তার মোবাইল বেজে উঠল। মা কল করে কাঁদো কাঁদো গলায় বলল, মা রে, তোর বাপটা যে মরে যাচ্ছে, তাড়াতাড়ি আয় মা। এটুকু বলে খট করে কল কেটে দিল। তারপর আরিয়া যে কিভাবে ছুটতে ছুটতে এসেছে তা শুধু সে জানে। তার ধারণা ছিল সে এসে বাবাকে বিছানায় পড়ে থাকতে দেখবে, চোখ দুটো থাকবে বন্ধ, পাশে বসে মা কাঁদছে। এই দৃশ্যটি সে কল্পনা করতে করতে এসেছিল, কিন্তু এখন এসে দেখছে বাবা পায়ের উপর পা তুলে পেপার পড়ছে, চোখে মোটা ফ্রেমের কালো চশমা। তাকে দেখতে অনেকটা শেখ মুজিবুর রহমানের মতো লাগছে। এই শেখ মুজিবুরের মতো দেখতে লোকটাই কিছুক্ষণ আগে খুবই শান্ত ভঙ্গিতে বলেছিল, আরিয়া, তোমার বিয়ে ঠিক করেছি আমরা, কাল তোমার বিয়ে, যাও মা, আজ বিশ্রাম নাও। শুনে আরিয়ার মাথায় যেন বাজ পড়ল। তার চোখ মুখের অবস্থা দেখে মনে হলো বাবা তাকে তার বিয়ের কথা নয়, বরং বলেছে কাল তোমাকে মেরে ফেলা হবে আরিয়া, যাও মা, আজ বিশ্রাম নাও। বাবার এমন শান্ত ভঙ্গি দেখে আরিয়া রেগে মেগে আবারও বলল, কি হলো, মজা করছো আমার সাথে? ইটস নট টাইম ফর এনি জোক বাবা। আনিসুর রহমান শান্ত গলায় বললেন, আমি তোমার সাথে মজা করছি না, ছেলেটি খুবই ভালো, শান্তশিষ্ট এবং সুদর্শন, যথেষ্ট কোয়ালিফাইড, তোমারও অনেক পছন্দ হবে। কাল বাদ মাগরিব তোমাদের বিয়ে হবে। মানে কি মা, তুমি কিছু বলো? জাহানারা বেগম কিচ্ছু বললেন না। তিনি আগের মতো অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইলেন। বাবা, আমি অনার্স পড়ছি এখন, আমার অনার্সই শেষ হয়নি, তুমি কি করে আমার বিয়ের কথা ভাবতে পারলে? হাও বাবা। মেয়ে বড় হলে তাদের বিয়ে দিতেই হয়, তুমি বড় হয়েছো তাই তোমারও বিয়ে দেওয়া হচ্ছে, এত ভাবাভাবির কিছু দেখছি না। আর ইউ দ্যাট সিরিয়াস বাবা? লাইক সিরিয়াসলি? আনিসুর রহমান হাতে মেলে রাখা পেপারটা ভাঁজ করে আরিয়ার দিকে তাকিয়ে বললেন, ইয়েস, আই অ্যাম মাই ডটার। আরিয়ার এবার কান্না পেয়ে গেল। সে সবে অনার্স সেকেন্ড ইয়ারে, তার বাবা কি করে তাকে বিয়ে দিয়ে দিতে পারে? সে কাঁদো কাঁদো মুখে বলল, বাবা আমি বিয়ে করব না। আনিসুর রহমান ধীর কণ্ঠে বললেন, তোমাকে করতে হবে। আমি বিষ খাবো, তারপরেও বিয়ে করব না। আনিসুর রহমান জাহানারা বেগমকে বললেন, যাও, বিষের বোতলটা নিয়ে আসো তো। জাহানারা বেগম আঁতকে উঠলেন। আনিসুর রহমান আবার বললেন, কি বলছি শুনতে পাওনি? যাও নিয়ে আসো। জাহানারা বেগম অসহায় ভঙ্গিতে উঠে গিয়ে একটা নীল বোতল নিয়ে আসেন। আনিসুল হক বলেন, নাও মা, বিষ খাও। আরিয়া হতভম্ব হয়ে গেল। মাথা কি তার খারাপ হয়েছে না তার বাবার? কি হলো, খাও। আরিয়া ঢোক গিলে বলল, আমি কেন বিষ খেতে যাব? সে কি মা, তুমি না বললে বিষ খাবে? আরিয়া বিড়বিড় করে বলল, আমি কেন খেতে যাব বিষ? বিষ খেলে তো আমি মারা যাব। বিষ তো আমি... কি বললে মা? কাকে খাওয়াবে? আমাদের? আচ্ছা, বোতলটা বরং আমার হাতে দাও, আমি খাই। আনিসুর হক এমনভাবে বললেন যেন তিনি বিষ নয় জুস খেতে চাইছেন, অরেঞ্জ জুস। আরিয়া এবার অসহায় চোখে তাকালো তার মায়ের দিকে। সে বুঝে গেছে তার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, মানে সেটা তিনি পূরণ করবেনই। আরিয়া দ্রুত গিয়ে বাবার হাত থেকে বোতলটা নিয়ে নিল, তারপর জানালা দিয়ে বাহিরে ফেলে দিয়ে বলল, বিষ কেউ খাবে না, আমিও খাবো না। তুমি আমার বিয়ে দিবে তো? ওকে। আনিসুর রহমান এবার খুশি খুশি গলায় বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো মেয়ে রাজি। আরিয়া দাঁতে দাঁত চেপে বলল, আমিও তোমাকে ওয়ার্ন করছি বাবা, বিষ আমি খাবো না। এত সহজে আমার মরার ইচ্ছে নেই। আমি কেন মরবো? মরবে তো সে যাকে তুমি আমার গলায় ঝোলাতে চাইছো। আমি বরং বিষ হব, তারপর তোমার ওই কোয়ালিফাইড ছেলের জীবন এমন বিষাক্ত করে দেব, শুধু ওই ছেলেই না, ওই ছেলের ফ্যামিলি, ওই ছেলের পুরো গোষ্ঠীকে বিষ খাইয়ে ছাড়বো। এতটুকু বলে আরিয়া গটগট করে হেঁটে চলে গেল। আনিসুর রহমান কিছুই হয়নি এমন ভাব করে পেপার মেলে ধরলেন চোখের সামনে। জাহানারা বেগম অসহায় মুখে বললেন, এবার কি হবে?
পুরো গোষ্ঠীর মানুষকে যদি বিষ খাইয়ে মেরে ফেলে, তাহলে তো আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে। বাকি জীবনটা কি তবে জেলেই কাটাতে হবে? জাহানারা বেগমের এহেন ব্যাককল মার্কা কথা শুনে আনিসুর রহমান চোখ গরম করে তাকালেন। সাথে সাথেই জাহানারা বেগম বেলুনের মতো চুপসে গেলেন। ও মাই গড! সাথে সাথেই জাহানারা বেগম বেলুনের মতো চুপসে গেলেন। আবারও অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন স্বামীর পানে। যেন এই পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণীটি তিনি। জাহানারা বেগম। হ্যালো, কে বলছেন? নিভান আহসান? আপনি কে বলছেন? কালনাগিনী। সরি, রাত 3টায় কল করার মতো কালনাগিনী নামক কাউকে আমি চিনি না। আরিয়া শয়তানি হাসি দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চিনবেন চিনবেন, কাল থেকে তো এই কালনাগিনী আপনার গলায় ঝুলে থাকবে। আপনি একবার আসুন, এমন কামড় দিব না, একদম বিষে লাল নীল বেগুনি হয়ে যাবেন আপনি। এটুকু বলতেই অপর পাশ হতে খট করে কল কেটে গেল। ব্যাপারটা চরম অপমানে লাগলো আরিয়ার। সে বর্তমানে তার রুমে খাটের মাঝে পা ভাঁজ করে মেরুদণ্ড সোজা করে বসে আছে। তার চুলগুলো দুপাশে ছড়ানো। মোবাইলের আলো এসে পড়ছে মুখে। একবার দেখাতেই যে কেউ আতকে উঠবে ভূত পেতনি ভেবে। দুর্বল হার্টের হলে হার্ট অ্যাটাক টেটাকও করে ফেলতে পারে। ওভাবে বসে থেকে আরিয়া হাসল। তার চোয়ালের দুপাশে ভ্যাম্পায়ারের মতো দাঁত। অনেকের মতে এটা সৌন্দর্যের প্রতীক। সেই সৌন্দর্যের প্রতীক ভ্যাম্পায়ার দাঁত দুটো বের করে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, নিভান আহসান, আরিয়া রহমানকে বিয়ে করতে চাও? এত সহজ। আসো, শুধু একবার আসো, বিয়ে কত প্রকার ও কি কি দেখিয়ে দেব। বিয়ের বাপের নামও ভুলিয়ে দেব। আমিও আরিয়া রহমান। হ্যাঁ। আরিয়া নিজের রুমে বসে আছে, বউ সেজে, তার ভাষায় সংসেজে। আশেপাশে অনেক মানুষ। আজ সকাল থেকে তুমুল তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল বিয়ের আয়োজনের। বাড়ি সাজানো হয়ে গিয়েছিল যেন চোখের পলকে। মিনিটে মিনিটে যেন তাদের ডুপ্লেক্স বাড়িটিতে মেহমান এসে ঢুকছিল। আরিয়ার খালামণি থেকে শুরু করে গ্রামের আনিসুর রহমানের রহিমা কাকি, আরিয়ার বড় বড় কাজিন থেকে শুরু করে গোষ্ঠীর আন্ডা বাচ্চারা, মায়ের বান্ধবী থেকে শুরু করে তার বান্ধবীরা সবাই হাজির। আরিয়া ভেবে পেল না তাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ভাবখানা এমন যেন তারা মুখিয়েছিল কবে আরিয়ার বিয়ে হবে আর কবে তারা কবজি ডুবিয়ে খাবে। কি অদ্ভুত! এসি রুমে গোলাপি গাউন পরে একগাদা মানুষের মাঝে বউ সাজে বসে থাকা আরিয়া যখন তার গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করছিল, তখনই কোত্থেকে দৌড়ে এলো তার বেস্ট ফ্রেন্ড মাহি। তাকে দেখে মনে হলো এক্সাইটমেন্টে এক্ষুনি সে বেলুনের মতো ফেটে যাবে। আরিয়ার বিয়ে হচ্ছে এতে তার উৎসাহের শেষ নেই। সে এসে অতি উৎসাহী হয়ে আরিয়ার পাশে বসলো। ইতিমধ্যে রুমের মানুষজন বেরিয়ে গেছে। বর চলে এসেছে। বর দর্শন করতেই মূলত তারা গিয়েছে। শুধুমাত্র খাটের এক কোণায় বসে থাকতে দেখা গেল আরিয়ার বড় খালামুনির ক্লাস 10-এ পড়া ছেলে রাতুলকে। মাহি খুবই গদগদ গলায় বলতে লাগলো, দোস্ত, কি একটা চিজ পাইছিস রে, কি সুন্দর, কি হ্যান্ডসাম, লম্বা চওড়া দেখতে, পুরাই মাশাআল্লাহ, একদম চকলেট বয়। ইস, দেখতে আমি ছবি তুলে এনেছি। মাহি ছবি দেখালো। ছবিতে বাংলার পাঁচের মতো মুখ করে রাখা একটি সুদর্শন, মাহির ভাষায় চকলেট বয় টাইপ ছেলেকে দেখা যাচ্ছে। এরকম টাইপ ছেলেকে দেখলে মেয়েরা চট করে প্রেমে পড়ে যায়। আরিয়ার উচিত ছিল চট করে প্রেমে পড়ে যাওয়া, কিন্তু সে প্রেমে পড়তে পারল না। রাগে দুঃখে তার মাথা টিপ টিপ করছে। তার বিয়েটা যে এভাবে হয়ে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আলিয়া চকলেট বয়ের প্রেমে না পড়লেও মনে হলো মাহি পড়ে গেছে। নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের দিন সেই বেস্ট ফ্রেন্ডের কিছুক্ষণ পর হয়ে যাবে জামাইয়ের উপর ক্রাশ খেয়ে খুবই নির্লজ্জভাবে মাহি বলল, দোস্ত, তুই না বলছিলি বিয়ে করবি না? তাহলে এক কাজ কর, তুই সরে যা, তোর জায়গায় আমি বসে যাই। আমার তো ব্যাপক পছন্দ হয়েছে তারে। আর তাছাড়া বেস্ট ফ্রেন্ডের জন্য আমি এটুকু করতেই পারি। जा आरिया जा, जी ले अपनी ज़िंदगी, मैं तेरे लिए एक शादी तो क्या अपनी ज़िंदगी कुर्बान कर सकता हूँ। মাহির এমন কথাবার্তা শুনে আরিয়ার উচিত ছিল খুশি হওয়া। খুশিতে বাক বাকুম হয়ে বলল, সত্যি? তাহলে আয়, আমি তোকে সাজিয়ে সিনেমার মতো বড় ঘুমটা টেনে দেই। তুই আমার জায়গায় বিয়ে করে নে, আমি গেলাম। খুশিতে বাক বাকুম হয়ে বলা, কিন্তু আরিয়া খুশি হতে পারল না, বরং তার রাগের পারদ আরও বাড়ল। সে শক্ত কণ্ঠে বলল, তোর লজ্জা শরম কিছু নেই মাহি?
এইভাবে আমার বিয়েতে এসে আমার জামাইকে বিয়ের কথা বলছিস? ছি, তুই শীঘ্রই বের হয় এখান থেকে। সবার আগে লজ্জা শরমের ওপর একটা কোর্স করবি, তারপর আসবি। আরে আরে, রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম। আর তুই বলছিলি বিয়ে করবি না, এখন চকলেট বয়কে দেখে মন পাল্টে গেল? আরিয়ার মন পাল্টায়নি, মন আগের মতোই আছে। সে তো প্ল্যান করে রেখেছিল ব্যাটাকে ঘরে ঢোকার সাথে সাথে এমন নাকানি চুবানি খাওয়াবে, বিয়েতে এমন হাঙ্গামা করবে যে বিয়ে ভাঙতে বাধ্য। কিন্তু বিকেলে আরিয়ার মা এসে বাঁধালো বিপত্তি। খুবই কাঁদো কাঁদো গলায় বলল, মারে, আজ কোনো অঘটন ঘটাস না। তোর বাবা অসুস্থ, যে কোনো সময় স্ট্রোক করতে পারে। তাই এভাবে তোর বিয়েটা হুট করে দিচ্ছি। ছেলের বাবা তোর বাবার কলিগ, সব রকম বিপদ আপদে তোর বাবাকে সাহায্য করে এসেছে। আর সে মৃত্যু শয্যায় ছেলের বউ দেখে যেতে চায়। তার ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো জব করে। প্রস্তাবটা ভালো, তাই আর দেরি করলাম না। মন খারাপ করিস না মা, দেখিস তুই খুব ভালো থাকবি। মায়ের অমন ইমোশনাল কথাবার্তায় আরিয়াও ইমোশনাল হয়ে গিয়েছিল। তারপর সে সিদ্ধান্ত নিয়েছে সে কোনো অঘটন ঘটাবে না, বিয়েটা সুন্দরভাবেই করবে। পরে আবার না, তার বাবার মান সম্মান নিয়ে টানাটানি লাগে। তবে আরিয়া জানে, সে বলেছে বটে যে কোনো অঘটন ঘটাবে না, তবে সে নিশ্চিত তার মায়ের তার উপর 1%ও বিশ্বাস নেই। তাই তো পদে পদে তিনি তার সেনাপতি সিসিটিভি স্পাই ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছেন। তার মাকে দেখতে বোকা বোকা অসহায় মনে হলেও তিনি খুবই চতুর। বিয়ে সুসম্পন্ন হবার জন্য প্রত্যেকটি কার্য তিনি খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আরিয়া মাহিকে চোখ দিয়ে ইশারা করলো তার কাছাকাছি আসতে। মাহি আসলো, খুবই গোপন করা বলছে এমনভাবে সে বলল, ওই যে দরজা, বাহিরের পর্দার আড়ালে একজোড়া পা দেখছিস না, ওটা আমার মায়ের ছোট বোনের 3 নাম্বার বাচ্চা। প্রহরীর দায়িত্বে তাকে নিযুক্ত করা হয়েছে। এই যে পেছনে যাকে দেখছিস, মোবাইলে গেম খেলছে, যেন দুনিয়ার কিছুই সে জানে না, সে রাতুল, আমুর লাগানো চলন্ত সিসিটিভি। চোখ মোবাইলে কিন্তু কান খাড়া। এইসব ব্যবস্থা কেন করা হয়েছে জানিস? মাহি ফ্যাল করে তাকিয়ে বলল, কেন? যাতে আমি কোনো রকম অঘটন না ঘটাতে পারি। আমি 99% শিওর এদের মাই আমার পেছনে স্পাই হিসেবে লাগিয়েছে। বলেই আরিয়া ঝট করে উঠে দাঁড়ালো। যা, বেশি বেশি ভাবিস। আন্টি কেন এমন করবে? বিশ্বাস করছিস না তো? আমি বলেছি না আমি 99% শিওর, বাকি 0% 1%-এর প্রমাণ তোকে আমি এক্ষুনি দিচ্ছি, তাহলে হবে 100% শিওর। আরিয়া দাঁড়ানোর মিনি সেকেন্ডের মাথায় রাতুলও উঠে দাঁড়ালো। আরিয়া হেঁটে 2 কদম আগালো, রাতুলও 2 কদম আগালো। আরিয়া আবারও উল্টো হয়ে পিছিয়ে এলো, যথারীতি রাতুলও পিছিয়ে এলো। আরিয়া ধপ করে বসে পড়লো আগের জায়গায়, রাতুলও বসে পড়লো। আরিয়া কুটিল হাসি হেসে বলল, দেখলি আমার মা জননীর যে কি চিজ, তোরা তো আর জানিস না। মাহি চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কিছু বলল না। তার কাছে অবিশ্বাসও লাগছে, বিয়ের দিন মেয়ের পিছে কোন মা এভাবে বাচ্চা স্পাই লাগায়। আরিয়া দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো, উদ্দেশ্য ওয়াশরুম। হেঁটে ওয়াশরুমের সামনে দাঁড়িয়েই হঠাৎ থমকে গেল সে। তারপর আচমকা পিছে ফিরে ধমকে উঠল, কি সমস্যা কি তোর? আমার সাথে সাথে ওয়াশরুমেও যাবি? পাজি, নির্লজ্জ, অসভ্য, বেয়াদব ছেলে, মারবো এক চড়। আচমকা এমন ধমকে রাতুল ভেজা বেড়ালের মতো চুপসে গেল। গালে যদিও এখনো পড়েনি, কিন্তু সে আগে ভাগেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, যখন তখন সপাট করে পড়তে পারে। এখনো দাঁড়িয়ে আছিস? তোর লজ্জা শরম নেই? যাবি নাকি মারবো একটা? মাহি আরিয়ার কথা হেসে উড়িয়ে বলল। বলতেই রাতুল ছুটে দূরে সরে গেল, কিন্তু একেবারে চলে গেল না। বিছানার কোনায় গিয়ে আগের মতো গেমস খেলতে লাগলো, যেন কিছুই হয়নি। আরিয়া দীর্ঘশ্বাস ফেলল, তার কান্না পেল। মায়ের এই স্পাইগুলো কি লয়াল? ধমক খেয়েও গেল না। এত অদ্ভুত কেন এরা? এত অদ্ভুত কেন তার ফ্যামিলি, তার জীবন? বাত মাগরিব ঠিক 7:18 বিয়ে হয়ে গেল আরিয়া রহমান এবং নিভান এহসানের। আরিয়া বর্তমানে বসে আছে তার নিজের রুমে। পরনে ভারী গাউনটার জন্য গরমে সে হাঁসফাঁস করছে। ইচ্ছে করছে এক্ষুনি খুলে গাউনটাকে মঙ্গল গ্রহে ছুঁড়ে ফেলতে, কিন্তু সে ছুঁড়ে ফেলছে না। এর পেছনেও একটা কারণ আছে। ওই বজ্জারটাকে হাড়ে মাংসে জ্বালানোর জার্নিতে আজ তার প্রথম পদক্ষেপ। আরিয়া বাঁকা হেসে তার ঘেরওয়ালা মস্ত গাউনটা আরও একটু সুন্দরভাবে মেলে বসলো পুরো বিছানায়।
তখনই রুমে প্রবেশ করলো আরিয়ার কিছুক্ষণ আগে বিয়ে করা স্বামী নিভান এহসান। সে রুমে ঢুকতেই বাহির থেকে ধুম করে সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। শোনা গেল কিছু মানুষের খিলখিল হাসি। আরিয়া বেশ বুঝতে পারলো ওগুলো কারা, তার ইসরে পাকা ভাই বোনগুলো। নিভানকে ঢুকতে দেখে আরিয়া নড়ে চড়ে বসলো, আর চোখে একবার তাকালো তার দিকে। গায়ে অফ হোয়াইট শেরওয়ানি, চুলগুলো সুন্দরভাবে মাথায় ব্র্যাক ব্রাশ করা, দেখতে শুনতেও খারাপ না, মাহির ভাষায় চকলেট বয় টাইপ। নিভান রুমে ঢুকেই আরিয়াকে এক পলক দেখে রুমের বারান্দায় চলে গেল। তারপর কাকে যেন কল করে মিনিটখানেক কথা বলল, তারপর এসে ভেতর থেকে দরজার হুক লাগিয়ে দিল। পুরো ব্যাপারটাই আরিয়া লক্ষ্য করলো আর চোখে। কিন্তু যখন তার সামনে এই অচেনা পুরুষটি হঠাৎ নিজের শেরওয়ানির বোতাম একটা একটা করে খোলা শুরু করলো, তখন আরিয়া আঁতকে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল, প্রায় চিৎকার দিয়ে বলে উঠল, এই ওয়েট। তার আচমকা এমন রিয়েক্টের কারণে নিবান ভ্রু উঁচিয়ে তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল, অর্থাৎ কী সমস্যা। আরিয়া একটু সময় নিয়ে নিজেকে শান্ত করলো, তারপর হুশ করে একটা শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, শুনুন, আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। এই বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না। ক্যান ইউ ইম্যাজিন, গতকাল সকালেও ঘুম থেকে উঠে আমি জানতাম না আমার আজ বিয়ে। সন্ধ্যায় হল থেকে ডেকে এনে বলল, আরিয়া মা যাও বিশ্রাম করো, কাল তোমার বিয়ে। মানে বুঝতে পারছেন, জাস্ট কুরবানির গরুর মতো আমাকে জবাই করে দিল। এইভাবে বিয়ে হয় ধরে বেঁধে? বললো আর হয়ে গেল। সো আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি তা হলো, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। আমি আমি মানি না এই বিয়ে। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সো ওসব করার কথা একদম স্বপ্নেও আনবেন না, খবরদার। নিভানের এক হাত তখনও তার বোতামে। সে আগের মতো ভঙ্গিতেই চেয়ে প্রশ্ন করলো, কী সব করার? কী সব করার মানে? আপনি জামা খুলছেন কেন? এবার আরিয়ার কথা বোধহয় নিভানের বোধগম্য হলো। তার কুঞ্চিত ভ্রচরা সোজা হয়ে এলো, কিছুটা কটমট করে বলল, লিসেন, আমারও তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। কি বললে? তোমাকে কুরবানি করে দিয়েছে? হ্যাঁ, তোমাকে তো তাও সসম্মানে একদিন আগে নিয়ে এসে পরদিন কুরবানির গরুর মতো কুরবানি দিয়েছে। আমাকে তো জাস্ট ফার্মের মুরগির মতো সকালে এনে সন্ধ্যায় জবাই করে দিয়েছে। আরিয়া কিছুটা অবাক হলো। মানে আপনি জানতেন না আজ বিয়ের কথা? না, জানতাম না। সকালে মা এসে বলল, তোর বাবা মারা যাচ্ছে, তোর দাদি মারা যাচ্ছে, সে নাত বউ দেখে যেতে চায়, তোর বাবা ছোট ছেলের বউ দেখে যেতে চায়, তাই আজ তোর বিয়ে, চল বাবা বিয়ে করতে চল। অ্যান্ড আমাকে এক প্রকার জোর করে এনে ধরে বেঁধে বিয়েটা দিয়ে দিল। আরিয়া বুঝতে পারলো তার মানে শুধু সে একা নয়, তাকেও এভাবেই ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়েটা দিয়েছে। আরিয়া বলল, তো আপনি কেমন পুরুষ মানুষ, বলতে পারলেন না যে বিয়েটা করতে পারবো না? জীবনে মুভি সিরিজ দেখেছেন কিছু আদৌ? সেখানে কি করে নায়করা বিয়ের আগে মানা করে দেয় যে আমি বিয়ে করব না, দেখেননি? আপনি যদি মানা করতেন তাহলে এইসব কিছুই হতো না। ও আচ্ছা, আর এটা দেখোনি যে সেখানে নায়িকারা কি করে বিয়ের আগে ঘর ছেড়ে পালিয়ে যায়? তুমি পালাতে পারলে না? এই তুমি মেয়ে মানুষ। পাল্টা তর্কে আরিয়া এবার কিছুটা দমে গেল, তবুও হার মানল না, নিজেকে ডিফেন্ড করে বলল, আমি ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম। নিভান জোরপূর্বক স্যান্টি ইমোজির মতো হেসে কটমট করে বলল, আমিও ইমোশনাল ব্ল্যাকমেইলেরই শিকার হয়েছিলাম। তারপর দুজনেই চুপ, দীর্ঘশ্বাস। তাদের বাবা মায়েরা যে এভাবে তাদের গরুর মতো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে তারা কল্পনাও করতে পারেনি। আগে যদি কোনোভাবে টের পেত তাহলে ইমোশনাল ব্ল্যাকমেল করার আগেই তারা পালিয়ে যেত। আরিয়ানা কখনো আসতো হল থেকে, আর না নিভন ফিরত বাসায়। কিন্তু এখন দুজনেরই কিছু করার নেই। দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বোতামে হাত দিতে আরিয়া চেঁচিয়ে উঠল, আপনি আবারও জামা খুলছেন কেন? তোমার এইসব ভারী ময়ূরের পেখমের মতো ছড়িয়ে রাখা জামা কাপড় পরে ঘুমানোর অভ্যাস থাকতে পারে, আমার নেই, তাই খুলছি। তাই বলে এখানে ওয়াশরুম বলেও পৃথিবীতে কিছু হয় জানেন কি? অপরিচিত কোনো মেয়ের ওয়াশরুম ইউজ করতে পারবো না আমি। বাহ, অথচ অপরিচিত মেয়ের সামনে নিজের সর্বস্ব দেখিয়ে দিতে পারবেন।
আরিয়ার কথা শুনে নিভান থেমে গেল, শান্ত দৃষ্টিতে তাকালো আরিয়ার দিকে। নিভানের এরকম শান্ত দৃষ্টিতে আরিয়া কিছুটা ভরকে গেল। তার সেই ভরকানো দ্বিগুণ হলো যখন নিভান ধীরে ধীরে এক পা দু পা ফেলে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আরিয়া ঢোক গিলে কিছুটা নড়ে বসলো। নিভান এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসলো। আরিয়ার মনে হলো এই রে, সেই কি উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে নাকি? মানুষটাকে দেখে তো ভালো মানুষই মনে হয়েছিল। কোথাও একটু শুনেছে সব ভালো মানুষের ভেতরে একটা খারাপ মানুষ থাকে, সেই খারাপ মানুষ হুটহাট জাগে না, যখন জেগে যায় তখন সেটা হয় অতি সমস্যা। অতি সমস্যা না, মহা সমস্যা। আরিয়া নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলে এই মানুষের ভেতরের খারাপ মানুষটাকে জাগিয়ে দিয়েছে। এখন হবে সেই মহা সমস্যা। নইলে এভাবে এগিয়ে আসছে কেন? আরিয়ার মাথায় বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা উকি দিতে লাগলো। এই মানুষটা যদি উল্টাপাল্টা কিছু করে তার সাথে। নিভান ধীরে ধীরে একদম আরিয়ার কাছাকাছি চলে আসলো। তারপর এক হাত খাটের উপর রেখে ঝুঁকে একদম আরিয়ার মুখের কাছে তার মুখ আনলো। আরিয়ার মনে হলো এই বুঝি তার প্রাণ পাখি উড়ে গেল। সে ঢোক গেলে ইতি উতি চাইল। ধুর ছাই, আশেপাশে কিচ্ছু নেই যে যেটা দিয়ে লোকটার মাথায় একটা শক্তপোক্ত বাড়ি মারা যাবে, যেই বাড়িতে এই লোক একদম সারা রাতের জন্য কুপোকাত। আরিয়ার ভাবনা চিন্তার মাঝে নিবান অন্য হাত দিয়ে তার শেরওয়ানির বোতাম একটা একটা করে খুলতে লাগলো। আরিয়ার সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে ফেললো। হাতের কাছের বালিশ খামচে ধরলো। যেই মুহূর্তে সে আক্রমণ চালাবে ঠিক সেই মুহূর্তে সে অনুভব করলো তার আশেপাশের বাতাস কেমন যেন হালকা লাগছে। চোখ খুলতেই দেখলো নিভান তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে দুহাত পকেটে দিয়ে বাঁকা হাসছে। তার পরনে শেরওয়ানির জায়গায় গেঞ্জি, তার মানে ভেতরে সে গেঞ্জি পরেছিল। আরিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচল, আটকে রাখা নিঃশ্বাস ছাড়লো অবশেষে। আমি ভাবতেই পারিনি আমার বউ এরকম উচ্চ চিন্তাভাবনার কেউ হবে। ইস, বিয়ের প্রথম রাতেই না জানি কি কি চিন্তা করে ফেলছে। আরিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচল, আটকে রাখা নিঃশ্বাস ছাড়লো অবশেষে। আরিয়া থতমত খেয়ে তাকালো নিভানের দিকে। নিভান এবার এগিয়ে এসে বিছানার একপাশে আরিয়ার মেলে রাখা গাউনটা সরিয়ে বলল, তাড়াতাড়ি গিয়ে তোমার ময়ূরের পেখমের মতো জামাটা খোলো, তোমাকে দেখেই আমার গরম লাগছে, আমি ঘুমাবো। বলেই একপাশে ধুম করে শুয়ে পড়ল। আরিয়া চেঁচিয়ে উঠল, এই এই, আপনি এখানে শুলেন কেন? নিভান নির্বিকার গলায় বলল, তো কোথায় শুব? আই ডোন্ট নো, বাট আই ক্যান্ট শেয়ার সেম বেড উইথ ইউ। রুমে আছেই তো তোমার এক বেড, একটা সোফা রাখলেও পারতে, তাহলে আমি হিন্দি সিরিয়ালের মতন সোফায় গিয়ে শুয়ে পড়তাম। এখন যেহেতু সোফা নেই সেহেতু উই হ্যাভ টু শেয়ার দিস বেড। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দেন দেয়ার ইজ এ বিশাল ফ্লোর ফর ইউ, ইউ ক্যান স্লিপ দেয়ার। গুড নাইট। বলেই একটা পাশ ফিরে শুয়ে পড়ল সে। আরিয়া তাজ্জব হয়ে শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। ইচ্ছা করলো এক লাথি মেরে ব্যাটাকে নিচে ফেলে দেয়। খচ্চর। নিভানকে গালি দিতে দিতে আরিয়া উঠে দাঁড়িয়ে একটা টপস আর ট্রাউজার নিয়ে চলে গেল ফ্রেশ হতে। যা ভাবলো তার কিছুই তো হলো না। ভেবেছিল সে তার স্বামী নামক মানুষটিকে এক রাতেই এমন টাইট দিবে যে সকাল হতেই সে বাপ বাপ করে বাড়ি ছেড়ে পালাবে। এখন তো দেখা গেল উল্টো তাকেই টাইট দিয়ে দিল। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়া ভাবলো এই ছেলেকে টাইট দেওয়া অত সহজ হবে না, কিন্তু আরিয়া দেবে। সবে তো একটা রাত হলো, ব্যাটা তো চেনে না আরিয়া কি চিজ। এমন জ্বালাবে যে সে বাধ্য হবে আরিয়াকে রেখে যেতে। আরিয়া আয়নার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আগে আগে দেখো হোতা হে ক্যা। আরিয়ার যেরকম ধুম করে বিয়ে হয়েছিল তেমনই ধুম করে তার বিদায় হয়ে গেল। তার মহামান্য অসুস্থ শ্বশুর মহোদয় আর তার সম্মানিত মা জননী চান তাদের ছোট ছেলের বউ আর নাত বউ তাদের সাথে বসবাস করুক, তাহলেই নাকি তারা সুস্থ হয়ে উঠবেন, একেবারে ফিট হয়ে যাবেন। তাদেরকে একেবারে ফিট করার উদ্দেশ্যে আরিয়ার বাবা খুশি খুশি মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন তাদের সাথে বসবাস করার জন্য। তিনি একসঙ্গে দুজন মানুষকে সুস্থ করে মৃত্যুর মুখ থেকে ফেরাবেন। এর থেকে মহৎ কর্ম আর কি হতে পারে? আরিয়া যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার বাবা মায়ের উচিত ছিল কাঁদা। সাধারণভাবে নয়, একেবারে বিলাপ করে কাঁদা। এটাই তো নিয়ম। মেয়েদের বিদায়ের সময় বাবা মা আত্মীয় স্বজন কাঁদে, হাউমাউ করে বিলাপ করে। কিন্তু আরিয়ার ক্ষেত্রে তার কিছুই ঘটল না। বাবা মা কাঁদলো না, বিলাপ করলো না, আত্মীয় স্বজন দুঃখী দুঃখী মুখ করে তাকে বিদায় জানালো না। তাদের মুখ ছিল হাসি হাসি। তবে আরিয়ার মা যে আরিয়ার বিদায়ে একেবারে শোক পালন করেনি তা নয়, তার মুখে একটা দুঃখী দুঃখী ভাব ছিল। বেরিয়ে আসার সময় আরিয়াকে এসে জড়িয়ে ধরে মুখটা আরেকটু বেশি দুঃখী বানিয়ে বলল, মারে,
আমার মা, ভালো থাকিস। আমি জানি ভালো থাকবি তুই, সবার কথা শুনবি, মিলেমিশে থাকবি। আর তারপর খুবই নিচু স্বরে ফিসফিস করে বলল, আর কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করিস না মা, কেমন? বিষ খাওয়ানোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, লক্ষ্মী মা আমার। বিপরীতে আরিয়াও মাকে জড়িয়ে ধরে মুখটা ঠিক তার মতোই দুঃখী দুঃখী করলো। নাক টানলো কয়েকবার। মায়ের কানের কাছে সেও তার মতোই ফিসফিস করে বলল, মা গো, আমি তো তোমার মতো মেয়াদোত্তীর্ণ বিষ খাওয়াবো না। আমি খাওয়াবো একেবারে পিওর বিষ। আর বাবাকে বলে দিও তার সেই বিষটা মেয়াদোত্তীর্ণই ছিল। 1 মাস আগে ডেট এক্সপায়ার। পরের বার যেন ডেট দেখে কেনে। আর বলবে এই বজ্জাত দোকানদারটাকে ধরতে। এইভাবে মানুষ ঠকিয়ে মেয়াদোত্তীর্ণ বিষ ধরিয়ে দেওয়া অপরাধ, ক্রাইম। পারলে তার জন্য জেলের একটা ব্যবস্থা করে দেব। আরিয়ার এমন ভয়ঙ্কর কথায় জাহানারা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন। তার মেয়েকে তিনি এক ফোঁটাও বিশ্বাস করেন না। তাই তিনি তার প্রহরীদের খোঁজ লাগালেন। সামনে ক্লাস 10-এ পড়া রাতুলের ইন্টারে পড়া বোন ঋতুকে পেয়ে ধরে উঠিয়ে দিলেন আরিয়ার গাড়িতে। মেয়ের প্রতিটি পদক্ষেপের খবরাখবর তার লাগবে। মেয়ে বিষ খাইয়ে শ্বশুরবাড়ির মানুষদের মারবে, আর তার ফলে তিনি জেলে যাবেন। এটা কিছুতেই হবে না, কিছুতেই না। শ্বশুরবাড়িতে আসার পর আরিয়াকে নিয়ে এক ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। তাকে এমনভাবে আপ্যায়ন করা শুরু হলো যেন সে এই বাড়ির নতুন জামাই। জামাইদের এভাবে আপ্যায়ন করতে দেখেছে সে, কিন্তু বৌদের এভাবে আপ্যায়ন করতে দেখেনি। সেই হিসেবে তার ভাগ্য মনে হয় সোনায় বাঁধানো। বিশাল এক বউ আপ্যায়ন পাচ্ছে সে। তার উচিত খুশিতে আটখানা হয়ে যাওয়া, কিন্তু সে হতে পারছে না। এত এত অপরিচিত মানুষের ভিড়ে হাসি হাসি মুখে থাকা আর সম্ভব হচ্ছে না তার পক্ষে। মুখটা ব্যথা করছে তার। এই বাড়িটিও আরিয়াদের বাড়ির মতো ডুপ্লেক্স। নিচে বড় করে ড্রয়িং ডাইনিং, উপরে সবার রুম। আরিয়া আপাতত এখনো জানে না এই ঘরের সদস্য সংখ্যা কয়জন। জানার প্রয়োজন বোধ করেনি। তাকে বসানো হয়েছে বিশাল এক ডাইনিং টেবিলের মেন চেয়ারে। তার সামনে কত ধরনের পদ যে আছে তা সে গুণে শেষ করতে পারছে না। পোলাও, ভাত, কাচ্চি, মাছ, মাংস, গরু, মুরগি, খাসি, চিংড়ি ইত্যাদি ইত্যাদি কি নেই। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ অনেকজন মানুষ। কিছু ছোট বড় ছেলে মেয়ে আর কিছু মধ্যবয়স্ক মহিলা। ছেলে মেয়েগুলোকে দেখে মনে হলো তারা নিভানের কাজিন। আরিয়া হতাশ হলো। তার মানে তার মতো নিভানেরও এক বিশাল কাজিন গোষ্ঠী আছে, যাদের কাজ হলো একজনের পিছনে অন্যজন লেগে থাকা। সে তার সাথে আসা ঋতুর দিকে তাকালো। ঋতু হাসি হাসি মুখ করে তার পাশে বসে আছে। একমাত্র ঋতুকে এখানে চেনে সে, যার কারণে আজ ঋতুকে বড় আপন আপন লাগছে। তার স্বামী মহোদয় যে গাড়ি থেকে নেমে কোথায় উধাও হয়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আরিয়ার ভয় হলো ব্যাটা আবার তাকে ফেলে পালিয়ে টালিয়ে গেল না তো। সবাই যখন আরিয়ার পাতে এটা সেটা তুলে দিচ্ছে, তখন কোত্থেকে এক থুত্থুরে বুড়ি এলো, হাতে লাঠি। সে এসে প্রথমে এক রাম ধমক দিল আরিয়ার শাশুড়ি ফাতেমা বেগমকে। ধমক খেয়ে যতটা না আরিয়ার শাশুড়ি ফাতেমা বেগম ভয় পেয়েছেন, তার থেকে দ্বিগুণ ভয় পেল আরিয়া। বুকে ধুতো ছিটিয়ে সে চোখ বড় বড় করে তাকালো। এইরকম একটা ছোটোখাটো বুড়ির গলার আওয়াজ যে এত বিকট হতে পারে সে ভাবতেও পারেনি। বুড়িটি এগিয়ে এসে আরিয়ার সামনে দাঁড়াতেই পাশ থেকে কেউ একজন তাকে বলল, তোমার দাদি শাশুড়ি, সালাম দাও। আরিয়া ঢোক গিলে হাসি হাসি মুখ করে সালাম দিল। পাছে সালাম না দেওয়ায় তাকেও না এক ধমক দেয়। সালামের উত্তর দিয়ে আরিয়ার দাদি শাশুড়ি সবার উদ্দেশ্যে বললেন, খবরদার আমার নাত বউয়ের যেন আপ্যায়নের কোনো কমতি না থাকে। নিভু আমার জানের টুকরা, আমার চোখের মণি, আসমানের চাঁদ, আদরের দুলাল। তার বউ মানেই আমার আদরের দুলালের বউ। তার কোনো অসুবিধা যেন না হয় বলে রাখলুম। তখন পাশ থেকে এক মহিলা বলল, ওমা, হবে না কেন? তারপর আরিয়ার দিকে তাকিয়ে চিবুক ধরে চুমু খেয়ে বললেন, একেবারেই আসমানের পরই আমার। তখনই সবাই খিলখিল করে হেসে উঠল। আরিয়া বুঝতে পারল না হাসির কারণটা কি। তাকে আসমানের পরী বলেছে তাই, নাকি বুড়ির আদরের দুলাল, চোখের মণি নাতি নিবুর বউ পছন্দ হয়েছে তাই। দীর্ঘ এক আপ্যায়ন শেষে আরিয়াকে নিয়ে আসা হলো উপরের তলায় তার রুমে। রুমে আসতেই যেন সে হাফ ছেড়ে বাঁচল। রুমের দরজা আটকে খাটে বসে ওড়নাটা একদিকে ফেলে হাত পা ছড়িয়ে বসলো। এত এত মানুষ নিচ্ছে, তার দম বন্ধ লাগছিল। তখনই তার বন্ধ দমটাকে আরও বন্ধ করে দিতে হঠাৎই খট করে একটা শব্দ হলো। তারপরই বাথরুম থেকে সদ্য শাওয়ার নিয়ে আসা উদম গায়ে শুধুমাত্র টাওয়াল জড়িয়ে থাকা নিভান বের হলো।
সে নিচের দিকে তাকিয়ে মাথায় থাকা চুলগুলোর পানি ঝাড়ছিল বলে আরিয়াকে দেখতে পায়নি। আরিয়া নিভানকে দেখে যেন বৈদ্যুতিক শক খেল। তড়িৎ গতিতে পাশে পড়ে থাকা ওড়নাটা নিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে বিকট এক চিৎকার দিল। তার চিৎকার শুনে নিভান চোখ তুলে তাকিয়ে আরিয়াকে দেখে সেও গগন ফাটানো এক চিৎকার দিল। চিৎকারে চিৎকারে দ্বিগুণ চিৎকার হলো। নিচে বসে থাকা মানুষজন হুড়মুড় করে উপরে উঠে গেল। জানালার কোণে থাকা টিকটিকিটা ভয়ে জানালা থেকে ঝাঁপ দিল। দোতলা থেকে গিয়ে সোজা বাগানের বাঁধানো কলপারে পড়ে থেতলে গেল। চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ল। টিকটিকিটাও যেন বুকে থুতু দিয়ে বলে উঠল, ও গড, বাঁচলাম। আপনি এখানে কেন? আরিয়ার কথায় নিভান বিরক্ত হলো। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আমার উচিত তোমাকে প্রশ্ন করা। তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? ওরাই তো আমাকে ফেলে গেল রুমে, বলল রেস্ট নিতে। তো ওরা তোমাকে বলেনি যে এটা আমার রুম? তো তাই বলে আপনি রুমে এভাবে জামা কাপড় ছাড়া হাঁটাচলা করবেন রুমে? নিভান কটমট করে বলল, আমি জামা কাপড় ছাড়া হাঁটা চলা করছিলাম না, টাওয়েল ছিল গায়ে। আর তুমি এমনভাবে চিৎকার দিয়ে বাড়ি শুদ্ধ মানুষ জড়ো করলে যেন ঘরে ডাকাত পড়েছে। আমি না হয় আপনাকে ওভাবে দেখে চিৎকার দিয়েছিলাম, আপনি কেন চেঁচালেন? নিভান কিছু বলল না, উল্টো দ্বিগুণ কটমট দৃষ্টিতে তাকালো। তখন নিভানকে এভাবে দেখে সে কয়েক মুহূর্তের জন্য ভুলে বসেছিল নিভান তার হাজব্যান্ড। এভাবে অপরিচিত ছেলেকে দেখে হঠাৎ তাই ওভাবে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়েছিল। তার চিৎকার শুনে নিভান উল্টো আরও জোরে চেঁচিয়েছিল যে ঘরের যত মানুষ আসে সব ছুটে চলে এলো। তারা ভেবেছিল ঘরে ডাকাত পড়েছে। পরে নিভানি বন্ধ দরজার এপাশ থেকে ব্যাপারটা সামলালো। সবাই চলে যেতে এসে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে চেঞ্জ করে এলো। আরিয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে ভেবেছিল তাকে বুঝি একলা রুমে রেখে যাওয়া হয়েছে। এরকম কাণ্ড ঘটার পর আগে দুঃখে তার কান্না পেল। আর কান্না পেলে আরিয়া কথা বলতে পারে না, সব কথা গলায় এসে কেমন আটকে যায়। রেডি হয়ে নিভান এক পলক আরিয়ার দিকে চেয়ে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। নিভান বেরিয়ে যেতে আরিয়া দ্রুত উঠে গিয়ে দরজাটা আটকে দিল। তারপর বিছানায় এসে বসলো। তার ইচ্ছে করলো আশেপাশে যা আছে সব ছুঁড়ে ফেলতে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা তার বাসা নয়, তাই সে ছুঁড়ে ফেলতে পারছে না। এমন সময় তার কল এলো। মাহি কল করেছে। কল ধরতেই অপর পাশ হতে খুশি খুশি গলায় বলল, কি অবস্থা দোস্ত, কেমন চলে? কেমন চলবে? আরিয়ার কণ্ঠ শক্ত। এই যে শ্বশুর বাড়ি হ্যান্ডসাম জামাই মরতে গেছে, তুইও মরতে যা। আশেপাশে কাউকে পেলে তাকেও ধরে বেঁধে নিয়ে যা। তারপর সবাই একসাথে মরার কর্মসূচি পালন কর, দরকার পড়লে আন্দোলন কর। আমাকে কল করবি না, কল রাখ। বলেই আরিয়া খট করে কল কেটে দিল। তার কিছু ভালো লাগছে না। মনে মনে নিজের এবং নিভানের 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেল সে টেরই পেল না। যখন ঘুম ভাঙল তখন ভর সন্ধ্যা। রুম অন্ধকার। বেডের পাশে জানালা। পর্দার ফাঁক দিয়ে দেখা গেল লালচে রেখা আকাশে। সেই রেখাটাও মিলিয়ে গেল কিছুক্ষণের মাঝে। আরিয়া ধরফর করে উঠে পড়ল। কোথায় আছে বুঝতে সময় লাগলো। মোবাইল হাতে নিয়ে দেখলো বাবা মা অনেকবার কল দিয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ শেষে নিচে নেমে এলো সে। নিচের ডাইনিংয়ে তখন চলছে সন্ধ্যার নাস্তার তোড়জোড়। আরিয়াকে দেখে ঋতু সোফা থেকে উঠে এলো। নাকের ডগায় বসে থাকা চশমাটা তর্জনী দিয়ে পেছনে ঠেলে নিচু স্বরে বলল, আরিয়া আপু, তুমি কি ভুলে গেছো যে তুমি নতুন বউ? এতক্ষণ এভাবে ঘুমায় নতুন বউ? কেন, আমাকে কেউ খুঁজছিল? হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছ মোটাসোটা ফুটবলের মতো মহিলাটা, ওটা তোমার ফুপি শাশুড়ি। খুবই বিরক্তকর মহিলা, ওর থেকে সাবধানে থাকবে। বারবার সবাইকে শুধু ঘুরিয়ে ফিরে এটাই বোঝাতে চাইছিল যে তুমি ভাইয়ার জন্য একদমই পারফেক্ট না। নতুন বউ হয়ে পরে পরে ভুসভুস করে ঘুমাচ্ছে, কোনো কাণ্ডজ্ঞান নেই নতুন বউয়ে। আরিয়া তাকালো। দূরে টেবিলে বসে বসে কি যেন খাচ্ছে সেই মহিলা। ঋতু আবারও আরেকজনকে দেখিয়ে বলল, ওই মেয়েটা? আরে শুটকির মতো চুলে কালার করা টিকটকারের মতন দেখতে মেয়েটা, ওই ফুটবল আন্টির মেয়ে হয়। আমার কি ধারণা জানো, সে ভাইয়াকে পছন্দ করে। তোমার কোনো প্রশংসাই সে শুনতে পাচ্ছিল না, ওর থেকেও সাবধানে থাকবে। আচ্ছা। আর ওই দূরে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা তোমার দেবর। খুবই বলদ বলদ টাইপের মনে হলো, বউয়ের কথায় উঠবোস করে। আর ওই যে মেয়েটা,
কিচেনে ওটা তোমার ভাবি। এই পর্যন্ত তো ভালোই মনে হলো, আশা করি তোমাকে জ্বালাবে না। ও আচ্ছা। আর ওই যে মেয়েটা বসে আছে সোফায়, হাতে ফোন, মেয়েটা তোমার ননদ হয়। খুবই হাসি খুশি, তবে সারাক্ষণ মোবাইলে কার সাথে যেন চ্যাট করে। আমার কি মনে হয় যেন মেয়ে প্রেম করে, লাইন মারে কারোর সাথে, সহজে কাউকে বুঝতে দিতে চাচ্ছে না। কিন্তু আমি বুঝতে পেরেছি কার সাথে লাইন আছে। এই ইনফরমেশন আমি বের করেই দিব। পরে কখনো তোমার সাথে কুটনামি করতে আসলে ওটা হবে তোমার অস্ত্র, ট্রাম্প কার্ড। ওটা ইউজ করে একদম কুটনামিগিরি ছাড়িয়ে দিতে পারবে। আচ্ছা। আর ওই যে সোফায় গোল হয়ে বসে বসে কতগুলো ছেলে মেয়ে গল্প করতে দেখছো না, ওরা সব ভাইয়ার কাজিন। ওই যে ওই সুন্দর ছেলেটা, ও আমার সাথে ফ্লার্ট করতে চাইছিল। আমি কি ভাবছি জানো? কি? যদি প্রপোজ করে বসে তো হ্যাঁ করে দিব। ছেলেটা সুন্দর, ভালো হবে না? ঋতুর কথায় আরিয়া বিস্ফোরিত নয়নে তাকালো। এই মেয়ে, এই তোর বয়স কত রে? এক্ষুনি এসব চিন্তা ভাবনা করছিস? খালামুনিকে বলে তোর কঠিন এক ব্যবস্থা করতে হবে। আরিয়ার কথা ঋতু যেন পাত্তা দিল না। দূরে বসে থাকা কিছু পুরুষ মানুষকে দেখিয়ে বলল, ওরা তোমার শ্বশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর, জ্যাঠা শ্বশুর। আরিয়া ঋতুকে থামিয়ে বলল, ওয়েট, তুই এর মধ্যে সবাইকে চিনে ফেললি। কে আমার কি হয়, কে কেমন? চিনতে হয় বুঝলে, চিনতে হয়। তোমার মতন তো আর হয় না। বিয়ের পরদিন নিজের শ্বশুরকে চিনতে না পেরে ঘর ভর্তি মানুষের সামনে জিজ্ঞাসা করবে উনি কে। আরিয়া কিছু বলতে পারল না। কথা সত্য, সে আজ ঘরে ঢুকেই নিজের শ্বশুরকে চিনতে পারেনি। তারই বা কি দোষ? গতকাল যখন দেখেছিল মনে হচ্ছিল বেটা বুঝে এখনই টপকে যাবে, সদ্য হাসপাতাল ফেরত। আর আজ পুরাই চেঞ্জ, মনে হচ্ছে যেন একদিনে বয়স 10 বছর কমিয়ে ফেলেছে। আরিয়া দাঁত কিরমির করল। একে তো সে জন্মেছে এক নাটকবাজ পরিবারে, তার উপর এখন এসে পড়েছে আরেক নাটকবাজ পরিবারে। নাটক বাজে তার জীবনটাই এক নাটকের কারখানা হয়ে গেল। আরিয়া এদিক ওদিক চাইল, তার নাটকবাজ স্বামীকে চোখে পড়ছে না কোথাও। ঋতুকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ওই নাটকবাজটা কই? কে কই? তোর দুলা ভাই। তাকে বিকালের পর থেকে আর দেখিনি, কোথায় যেন বেরিয়ে গেছে আর আসেনি। তারপর আরিয়ার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ওয়েট, তুমি কি করছো? নিশ্চয়ই তুমি কিছু করেছো, না হলে দুলাভাই এভাবে চলে গেল কেন? কোথায় গেছে ভাইয়া? কি আকাম করেছো তুমি? দিব এক চড়। আমি কি করব? সে কোথায় কেন গেছে সেটা আমি কি করে জানবো? আর তুই বেশি বড়দের মতো কথা বলছিস না, সর। বলেই আরিয়া ঋতুকে সরিয়ে এগিয়ে গেল। তাকে দেখতে পেয়ে তার শাশুড়ি এগিয়ে আসলো। ঋতুর ভাষায় ফুটবলের মতো মহিলাটা আর টিকটকারের মতো চুলে ব্রাউন কালার করা মেয়েটাকে তাকে দেখিয়েই মুখ বাঁকালো। নাস্তার আসরের এক পর্যায়ে আরিয়ার শ্বশুর এসে শুধালেন, মা কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? আরিয়া মাথা নাড়ল, অর্থাৎ হচ্ছে না। তিনি আবারও শুধালেন, আসলে বিয়েটা এভাবে হুট করে হয়ে গেল, তোমার হয়তো মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু আমার বিশ্বাস তুমি মানিয়ে নিতে পারবে। আমি আসলে ছোট ছেলের বউ না দেখে শান্তি পাচ্ছিলাম না। ইউ উইল বি আ হ্যাপি ফ্যামিলি, দেখবে সবাইকে তোমার ভালো লাগবে। আরিয়া সৌজন্যমূলক হাসলো। পাশ থেকে সেই ফুটবলের মতো গোলগাল মহিলাটা অর্থাৎ ফুপি বলল, তা এতই যখন তাড়াতাড়ি ছোট ছেলের বউ দেখার শখ, বাহিরে যেতে গেলি কেন? ঘরেই তো যোগ্য পাত্রী ছিল। আরিয়ার শ্বশুর হেসে বললেন, তুই জানিস না, আনিসরা বাসায় যখন প্রথম আরিয়াকে দেখেছিলাম তখনই আমি ওকে আমার নিবুর জন্য ঠিক করেছিলাম। আমার মনে হয়েছিল এই তো আমার ঘরের লক্ষ্যে পেয়ে গেছি। তার কথা শুনে ফুপি আবারও মুখ বাঁকালো। আরিয়া চমকালো। কবে কখন এই মানুষটি তাদের বাসায় গিয়েছিল সে মনে করতে পারল না। তখনই একজন মহিলা বলে উঠল। তারপর দূরে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা ছেলে মেয়েদের ডাক দিল। সেখান থেকে আওয়াজ ভেসে এলো। মহিলাটা হতাশ গলায় বললেন। আরিয়ার শাশুড়ি বলল, আমি কল দিচ্ছি আপা, ছেলেটা কবে থেকে এত দায়িত্ব জ্ঞানহীন হলো কে জানে। পাশ থেকে তখন ফুপি ঠেস দিয়ে বলল, তোমার ছেলে মাশাআল্লাহ অনেক দায়িত্ববান ফাতেমা। দেখো গে, বউ হয়তো পছন্দ হয়নি, কিংবা বই হয়তো। কথা শেষ করতে পারল না, তার আগে আরিয়ার শ্বশুর ধমক দিল। রোকিয়া, কি বলছিস, কোথায় বলছিস, দেখে শুনে বলবি। ধমক খেয়ে মহিলা কেমন ফাটা বেলুনের মতো চুপসে গেল। আরিয়া দীর্ঘশ্বাস ফেলল।
আসলেই তো ওই ব্যাটা গেল কোথায়? সত্যি সত্যি পালিয়ে গেল নাকি? নিভান আসলো রাত করে, তখন বাজে 11:30। দরজা দিয়ে ঢুকতেই প্রথমে এক রাগ ধমক খেলো তার বাবার কাছ থেকে, দ্বিতীয় ধমকটা খেলো মায়ের কাছ থেকে, তৃতীয়বারের মতো ঝাড়ি খেলো বড় ভাইয়ের কাছ থেকে, চতুর্থবার ভাবি এবং পঞ্চমবার খালামুনির কাছ থেকে। সবার একটাই কথা, নতুন বউ রেখে বাহিরে কেন গিয়েছে? এত এত ধমক আর ছাড়ি খেয়ে নিভানের তেতো মুডটা আরও তেতো হয়ে গেল। রুমে এসেই দেখলো আরিয়া বিছানার মাঝ বরাবর খুবই আরাম করে ঘুমোচ্ছে, যেন দুনিয়ার কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই, নিজে পড়ে পড়ে শান্তিতে ঘুমোচ্ছে। আর এদিকে তার জন্য নিভান ছাড়ি শুনছে। ফ্রেশ হয়ে ঘুমোতে এসে বাঁধল বিপত্তি। আরিয়া একাই পুরো খাট দখল করে আছে। নিভানের মেজাজ গেল চড়ে। আরিয়াকে ধাক্কা দিয়ে জাগাতে এসে ধরফর করে উঠে বসলো, ঘুম ঘুম চোখে চাইল। নিভান যখন বলল তাকে জায়গা দিতে সে ঘুমোবে, তখন আরিয়া আতকে উঠল। আতকে ওঠা গলায় বলল, মানে কি? আপনি এখানে ঘুমোবেন কেন? এহেন অদ্ভুত মার্কা কথায় নিভান বিরক্ত হলো। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, আমার রুম, আমার খাট, আমি এখানে ঘুমাবো না তো কি ফুটপাতে ঘুমাবো? নিভান কোথায় ঘুমাবে এ নিয়ে আরিয়ার তেমন মাথা ব্যথা দেখা গেল না। সে নিভানকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখুন, আমি আপনাকে আবারও ক্লিয়ার করছি, আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, মানে আপনাকে আমি হাজবেন্ড হিসেবে মানছি না। সো একসঙ্গে এক বেডে ঘুমানো যাবে না। আপনাদের পুরুষ মানুষের বিশ্বাস নেই, কখন কি করে বসেন। নো ওয়ে। নিভানের তেতো মুখ আরো একটু তেতো হয়ে গেল। বিরক্তির পারদ আরো খানিকটা বাড়ল। তেতো মুখেই বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো তুমি বলে দাও। আরিয়া তখন হাত দিয়ে ইশারা করলো, ওই যে ওই ডিভানে। কি? জি, আপনি দেখেননি হিন্দি সিরিয়ালে যখন জোর করে বিয়ে দেওয়া হয় তখন নায়ক নায়িকা এইভাবে আলাদা ঘুমায়? নায়িকা বিছানায় ঘুমায় আর নায়ক সোফায়। নিভানের সহ্যের সীমা যেন ছাড়িয়ে গেল, তবুও নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে বলল, লিসেন, না আমি হিন্দি সিরিয়ালের নায়ক আর না তুমি হিন্দি সিরিয়ালের নায়িকা, আর না এটা কোনো হিন্দি সিরিয়াল চলছে। এসব ডেলিউশনাল কথাবার্তা বাদ দাও। কাল আমার জয়নিং ডে। তোমার মতো আজাইরা মানুষ না আমি, আমার কাজকর্ম আছে। সকাল সকাল উঠতে হবে, তাই আমাকে ঘুমাতে হবে। সরো। আরিয়া সরল না, উল্টো তেতে উঠে বলল, কি? আমি আজাইরা মানুষ? আজাইরা মানুষ আমি? এই, তুমি গায়ে পড়ে ঝগড়া করছো কেন? লিসেন, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইউ। তুমি আজাইরা নাকি কাজকর্মের টাঙ্কি, ট্রাস্ট মি, জানার কোনো ইচ্ছে আমার নেই। বিয়েটা আমিও শখের বসে নাচতে নাচতে করিনি। তুমি যেমন ভিকটিম, আমিও ভিকটিম, তাই কথা বাড়িও না, সরো। আরিয়ার আগে ফুসফুস করতে করতে সরল। একটা মানুষ কতটা বিরক্তিকর হতে পারে তার প্রমাণ এই ব্রিটিশটা। চেহারা সুরত দেখতে ব্রিটিশদের মতো, সাথে কাজকর্ম কথাবার্তাও ব্রিটিশদের মতো। খচ্চর ব্রিটিশ একটা। কাল জয়নিং ডে তাই না? এক দুষ্টু বুদ্ধি মগজে সুড়সুড়ি দিতেই আরিয়া বাঁকা হাসল। সকাল হতেই এক তুলকালাম বাঁধল। নিভানের জয়নিং ডে আজ ঠিক 9টায় তার প্রেজেন্ট থাকতে হবে, তাই ঘুম থেকে উঠেই শাওয়ার নিতে গেল ওয়াশরুমে। কিন্তু সেখানে দেখা গেল আগে থেকেই আরিয়া উপস্থিত, সে শাওয়ার নিচ্ছে। 5 মিনিট 10 মিনিট করতে করতে 30 মিনিট চলে গেল। আরিয়ার বাহির হবার নাম গন্ধ নেই। নিভান শেষে অধৈর্য হয়ে দরজায় বাড়ি মারল। ভেতর থেকে ভেসে এলো, এই তো আর 5 মিনিট। নিভান অপেক্ষা করলো। 5 মিনিট কেটে 10 মিনিটের সময় শব্দ করে বেশ জোরে জোরে লাগাতার বাড়ি মারতে থাকলো দরজায়। আরিয়া যেন শুনতেই পেল না। ভেসে এলো তার গুনগুন শব্দ আর পানির শব্দ। পাক্কা 1 ঘন্টা লাগিয়ে আরিয়া শাওয়ার নিয়ে বের হলো। নিভানের মেজাজ তখন সপ্তমে, চোখ মুখ ভয়ঙ্কর। আরিয়া সেদিকে পাত্তা না দিয়ে গুনগুন করতে করতে বারান্দায় গেল। সময় নিয়ে কাপড় মেলল। নিভান ঠিক 5 মিনিট লাগিয়ে ফ্রেশ হয়ে এলো যখন তখন বাজে 8:50। রেডি হয়ে এসে গাড়ির চাবি খুঁজতে লাগলো, কিন্তু আজ কোনো এক অদ্ভুত কারণে গাড়ির চাবি খুঁজে পেল না। পুরো রুম তন্ন করেও দেখা মিলল না সেই কাঙ্ক্ষিত বস্তুর। শেষ অবধি না পেরে আরিয়াকে জিজ্ঞেস করতে এসে নির্বিকার ভঙ্গিতে ঠোঁট উল্টে বলল, জানি না। নিভান যখন দ্বিতীয়বারের মতো পুরো রুম খুঁজে এসে আরিয়ার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে চোখ ভরা সন্দেহ নিয়ে শুধালো, তুমি সত্যিই জানো না? সঙ্গে সঙ্গে আরিয়া তেতে উঠল।
আমি কি করে জানবো আপনার চাবি কোথায়? সবে একদিন হলো আমি এসেছি এখানে। আপনি কি ভেবে নিয়েছেন এখন থেকেই আমি আপনার বউয়ের দায়িত্ব পালন করতে শুরু করব? আপনি অফিসে যাওয়ার সময় মুখ অবধি ঘোমটা টেনে আপনার মানি ব্যাগ, গাড়ির চাবি আর লাঞ্চ বক্স এগিয়ে দেব? শুনুন, এইসব ডিভিশনাল কথাবার্তা বাদ দিন। আমারও কাজ আছে, পড়া আছে, আমি ভার্সিটিতে যাচ্ছি। শুধুমাত্র একটা প্রশ্নের প্রেক্ষিতে এতগুলো কথা? নিভান দাঁতে দাঁত চেপে আরিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই ঘড়িতে ডং ডং ঘন্টি বাজল। অর্থাৎ 9টা বেজে গেছে। সঙ্গে সঙ্গে আরিয়ার চোখে মুখে অদ্ভুত এক আনন্দের ঝিলিক দেখা গেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করতে করতে চুলগুলো ঠিক করলো। ব্যাগ হাতে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে নিভান খপ করে হাত টেনে ধরল। আচমকা হাতে টান পড়ায় ভ্রুকুচকে পেছনে তাকালো আরিয়া। নিভান দাঁতে দাঁত চেপে বলল, তুমি ইচ্ছে করে করেছো এটা, তাই না? আরিয়া ভীষণ অবাক হলো। চোখে মুখে সেই ভীষণ অবাক হবার সেই ভাব ফুটিয়ে বলল, কি করেছি আমি? তুমি ইচ্ছে করে এত টাইম নিয়ে শাওয়ার করেছো যাতে আমার লেট হয়, তাই না? আর আমার গাড়ির চাবি তুমি লুকিয়েছো। অ্যাম আই রাইট? মানে? আমি ওয়াশরুমে যাওয়ার আগে স্পষ্ট এখানটায় রেখেছিলাম চাবি, বের হয়ে দেখি নেই। এর মাঝে রুমে শুধু তুমি ছিলে। আরিয়া ধরা পড়ে গেল। তার উচিত ছিল ধরা পড়া ভাবটা লুকানো, কিন্তু সে লুকালো না। কেন করলে এমন? নিভানের প্রশ্নে আরিয়ার চোখ মুখ শক্ত হলো। তার বাহু এখনো নিভানের হাতের মুঠোয়। সে আরেকটু কাছে এগিয়ে গেল। লম্বায় আরিয়া নিভানের কাঁধ সমান। কথা বলার সময় উপরে তাকিয়ে কথা বলতে হয়। খানিকটা কাছাকাছি এসে আরিয়া উপরে তাকিয়ে নিভানের চোখে চোখ রেখে বলল, কারণ আমি বলেছিলাম আমার বাবাকে যার সাথে আমাকে বিয়ে দেবে তার জীবনটা আমি হেল করে দেব, বিষে বিষাক্ত করে দেব। এটা আমাকে জোর করে এভাবে বিয়ে দেওয়ার শাস্তি। এখন এসব জ্বালাতন আপনাকে সইতেই হবে, কিছু করার নেই। জোর করে বিয়ে দিয়েছে তোমার বাবা, তাহলে শাস্তি আমার কেন প্রাপ্য? আরিয়া বাঁকা হাসলো। কারণ আপনাকে আমি এমন জ্বালাতন করব যে আপনি বাধ্য হবেন আমাকে আমার বাড়িতে রেখে আসতে। বাবার পছন্দ করা পাত্র তার মেয়েকে ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। এর থেকে বড় শাস্তি বাবার জন্য আর কি হতে পারে? নিভান হা হা করে হাসলো। মুহূর্তেই সে হাসি মিলিয়েও গেল। চোখ মুখ শক্ত করে বলল, হোয়াট এ লজিক সিলি গার্ল। এটা শাস্তি না, পাগলামো। পাগলামো হলে পাগলামো, আমি এই পাগলামোটাই করব। আর যদি আমি তোমার প্ল্যান সাকসেসফুল হতে না দেই, তোমাকে না ছাড়ি? অবশ্যই ছাড়বেন, বাধ্য হবেন। অ্যান্ড আই উইল বি সাকসেসফুল, আই মিন ইট। ইয়াপ। চ্যালেঞ্জ করছো? আরিয়া আত্মবিশ্বাসের সাথে বলল। ইয়াপ। নিভান আরিয়ার হাত ছেড়ে দিল। কিছুটা দূরে গিয়ে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আরিয়া রহমান, ইউ নো, খুব বোর হচ্ছিলাম। সাপোজ দিস ইজ এ গেম, লেটস হ্যাভ সাম ফান। দেখি কে কাকে কত জ্বালাতে পারে। তুমি আমাকে কত জ্বালাতে পারো আর আমি বা কত সহ্য করতে পারি। যেদিন আমার সহ্যের বাঁধ ভেঙে যাবে আমি হেরে যাব। তোমাকে তোমার বাবার বাড়ি রেখে আসবো, ছেড়ে দিব। ওটা হবে আমার লস। অ্যান্ড ইউ নো, নিভান এহসান কখনো হারে না, নেভার এভার। বলেই ডেভিল মার্কা হাসি দিল। হাসার ফলে ডান গালে একটা গর্ত সৃষ্টি হলো। এক হাতে কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করে 2 হাত পকেটে গুছলো। তারপর চোখে চোখ রাখলো আরিয়ার। আরিয়ার মাঝে খানিকটা হতভম্ব, খানিকটা অবাক আর খানিকটা জেদ দেখা গেল। খেলায় জেতার জেদ। এইটাকে খেলা বানিয়েছে নিভান, খেলা শুরু করেছে নিভান, তবে শেষ করবে আরিয়া। হারতে সেও শেখেনি। লেটস সি কে জেতে আর কে হারে। বাস সিটির ক্যান্টিনে বসে পা দোলাচ্ছে আরিয়া। সামনে বসা মাহি। আরিয়া হাতে থাকা কোল্ড কফির স্ট্রতে টান দিয়ে মুখ দিয়ে তৃপ্তির সরু চোখে তাকিয়ে আছে আরিয়ার দিকে। কিন্তু আরিয়ার পাত্তা না পেয়ে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর হতাশ মাখা গলায় বলল, তুই এটা একদম ঠিক করিসনি। আর যদি তোর জন্য বেচারার চাকরিটা নট হয়ে যায়? আরিয়া বেশ সময় নিয়ে আবারও স্ট্রতে টান দিল। তারপর বলল, হলে হবে, বেশ হবে। তোর মাঝে কি এইটুকু ইনসানিয়ত নেই আরও? नो बेबी, मेरे पास बिल्कुल भी इंसानियत नहीं है। जो बची कुची थी वो भी चला गया। बाय द वे, আমাদের ইংলিশ ক্লাসটা হচ্ছে না কেন? নতুন লেকচারার আসার কথা ছিল না আজ?
ফার্স্ট ডেতেই অ্যাবসেন্ট? হাউ ইরেসপন্সিবল। মাহির কথাটা পছন্দ হলো না, কপাল কুঁচকে বলল, নিশ্চয়ই না, আসার কোনো কারণ আছে। হতে পারে তোর মতোই ইনসানিয়াতবিহীন একটা বউ আছে ঘরে। না জেনে শুনে কাউকে এভাবে বলা ঠিক না। তারপর উৎসাহ নিয়ে বলল, জানিস, আমি শুনেছি আমাদের এই লেকচারার নাকি অনেক ইয়াং, আর নাকি মারাত্মক হ্যান্ডসাম, লেখাপড়াও নাকি সেই রকম ব্রিলিয়ান্ট বলেই তো মাস্টার্স শেষ করেই এই অফারটা পেয়ে গেল। আমাদের টিচারদের মাঝে সবচেয়ে কম বয়সী সে, আর তারে তো এত প্রশংসা শুনেছি যে আমি তো আরও অধিক আগ্রহে অপেক্ষা করছিলাম তাকে দেখার। দূর, আমার অপেক্ষায় এক বালতি পানি ঢেলে দিয়ে সে আসলোই না। আরিয়া মাছি তাড়ানোর মতো করে বলল, আরে এইসব ইয়াং ফিয়াং টিচারগুলো তো ঝামেলা। এদের কাজই হলো ক্লাসের কোনো এক সুন্দরী মেয়ের সাথে ইটিস পিটিস করে এক্সপোজ খেয়ে যাওয়া। দেখবি, আমি বলছি, এই যে নতুন লেকচারার যে আসছে বললি না ইয়াং, দেখবি সেও কোনো এক মেয়ের সাথে ইটিস পিটিস করে এক্সপোজ খাবে। মিলিয়ে নিস আমার কথা। তুই তার সম্পর্কে জানিস না বলে এসব বলছিস। উনি মুডটাও এমন নয়। তুই জানিস উনি নাকি ভার্সিটির প্রতিটা মেয়ের ক্রাশ ছিল। আমার ভাই তো তার ডিপার্টমেন্টেরই, তাই জানি উনি নাকি কখনো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাননি। সুন্দরী সুন্দরী মেয়েদের প্রপোজাল মুখের উপর রিজেক্ট করে দিতেন। হ্যাঁ, ছেলে মানুষ একটু হ্যান্ডসাম হলেই এমন ভাব বেড়ে যায়। এসব উপরে উপরে, ভেতরে ভেতরে দেখ কাহিনী অন্য। মাহি বিরক্তি নিয়ে তাকালো। আরিয়ার উপর প্রচণ্ড বিরক্ত হলো সে। বিরক্তি নিয়ে দূরে তাকাতেই দেখতে পেল রনি তাদের দিকে এগিয়ে আসছে। তার মুখ হাসি হাসি। গন্তব্য যে তাদের দিকে তা বুঝতে মাহির মুহূর্তকাল ব্যয় করার প্রয়োজন হলো না। রনিকে দেখেই মাহি উত্তেজিত হয়ে টেবিলে কয়েকবার চাপড় মেরে আরিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলল, দোস্ত দেখ দেখ, তোর আশিক লেডি কিলার রোমিও রনি এদিকেই আসছে। মাহির কথা শুনে আরিয়া বিষম খেলো। কাঁচতে কাঁচতে ঘাড় ঘুরিয়ে তাকালো। রনিকে দেখেই ঝট করে সোজা হয়ে বসলো। তারপর রোবটের মতো দাঁড়িয়ে ব্যাগটা হাতে নিয়ে মাহিকে পাশ কাটিয়ে হাঁটা দিল। মাহির পাশ দিয়ে যাওয়ার সময় বলল, এই বলদটা এখানে কেন? তাড়াতাড়ি ভাগ। বলেই আরিয়া দ্রুতপদে ভাগল। মাহিও উঠে হাঁটা দিল আরিয়ার পেছন পেছন। ভার্সিটির মাঠে আসতেই পেছন থেকে কেউ খুব জোরে ডেকে উঠল আরিয়ার নাম ধরে। আরিয়া শুনতে পায়নি ভান করে আরও জোরে হাঁটা দিল, কিন্তু সেই ব্যক্তি দমল না। উল্টো দ্বিগুণ জোরে প্রায় দৌড়ে তাদের সামনে এসে দাঁড়ালো। রনি আর তার চামচা জনিকে দেখে আরিয়া ভেতরে ভেতরে বিরক্ত হলেও উপরে উপরে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। তোমাকে এতক্ষণ যাবৎ ডাকছি, শুনছিলে না? আরিয়া এমন ভান করলো যেন সে আসলেই শুনেনি। লম্বা চওড়া তামাটে গায়ের রং রনির, চেহারা মোটামুটি ভালোই। ভার্সিটির সিনিয়র ভাই। আরিয়াকে দেখার আগ পর্যন্ত তার কাজ ছিল ভার্সিটির জুনিয়রদের ধরে ধরে র্যাগিং করা। সেই র্যাগিংয়ের সূত্র ধরেই আরিয়ার সাথে দেখা। তারপর থেকে তার কাজ পাল্টে গেল। তার একমাত্র কাজ হলো ভার্সিটিতে আরিয়ার পেছন পেছন ঘোরা, তাকে প্রপোজ করা, তাকে নিয়ে ডানে গরু বামে খাসি তোমায় আমি ভালোবাসি টাইপ গান কবিতা রচনা করা। অর্ধশতবার রিজেক্ট হয়েও সে হাল ছাড়েনি। তারা বিশ্বাস একদিন না একদিন আরিয়া তার ভালোবাসার মূল্য বুঝবেই, তার প্রপোজালও অ্যাকসেপ্ট করবে। তাই আজও সে অতি উৎসাহের সহিত একটা কবিতা লিখে এনেছে। সে কবিতা সে উৎসর্গ করবে আরিয়াকে। চোখে মুখে একটা কবি কবি ভাব আনার বৃথা চেষ্টা করে সে বলল, আরিয়া আমার জান, তোমার প্রতি আমার ভালোবাসার প্রকাশ স্বরূপ আমি একটা কবিতা লিখে আছি, তুমি তাহা শুনিতে চাও? তার মুখে এহেন সাধু ভাষা শুনে আরিয়া আর মাহি ঢোক গিলল। অসহায় চোখে তাকালো একে অপরের দিকে। তাদের ইচ্ছে করলো একসঙ্গে চেঁচিয়ে বলে উঠে, ওই মামা না প্লিজ, কিন্তু তারা বলতে পারল না। তাদের মনের সুতীব্র ইচ্ছে মনেই রয়ে গেল। রনি সম্মানিত সিনিয়র ভাই, তাই তাকে কিছু বলাও যায় না অমনভাবে। ফলস্বরূপ তারা ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল রনির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। রনি পকেটে থাকা একটা কাগজ অতি সাবধানের সহিত বের করে পাশে দাঁড়িয়ে থাকা ছোটোখাটো রসগোল্লা টাইপ জনিকে দিল। তারপর জনি অতি সাবধানের সহিত কাগজটি মেলল। জনি হলো রনির চামচা। রনির আগে পিছে ঘোরাই জনির এক এবং একমাত্র কাজ। জনির আসল নাম জনি নয়, অন্য কিছু একটা। রনির সাথে মিলিয়ে সে ধুমধাম করে আকিকা করে নিজের নাম পাল্টে রেখেছে জনি।
সে আগের অন্য কিছু একটা কী নাম ছিল তা আরিয়া জানে না, শুধু এইটুকু মনে আছে ফার্স্ট ইয়ারে থাকতে সে জনির আগেকার 1 টাকার মিল্ক ক্যান্ডি খেয়েছিল। জনি কাগজটা মেলে রনির দিকে এগিয়ে দিতেই রনি চুলটা একটু স্টাইল করে ঠিক করে কাগজটা নিল, মুখের সামনে মেলে ধরে কেশি গলা পরিষ্কার করে রাশভারী কণ্ঠে শুরু করলো আবৃত্তি। চাঁদের থেকেও সুন্দরী তুমি, ওগো মোর আরিয়া, তোমারে দেখিতে আমি কত যে মরিয়া, আমার এই লাল রঙের হৃদয়টারে হারিয়া, তুমি কেন যেতে চাও গো মোরে ছাড়িয়া, একটিবার লও না মোরে আপন করিয়া। এই রনি, কত যে আকুল শুধু তোমার জন্য, ওগো ওগো মোর আরিয়া। শেষের লাইনটা একটু বেশি টান দিয়ে বলল। আরিয়া আর মাহি মুখ বিকৃত করে তাকালো একে অপরের দিকে। এটাকে ঠিক কোন লেভেলের কবিতা বলা যায় তারা বুঝতে পারছে না। এর থেকে ভালো কবিতা তো হাউন আঙ্কেলও লিখতে পারে, তবে এই কবিতা মেনে নিলেও মেনে নেওয়া যায়। তাদের ভাগ্য ভালো যে আজ আবারও সে মাহফুজুর রহমানের মতো ঘুমাতে পারি না আমি সারা রাত ধরে টাইপ গান গাওয়া শুরু করেনি। দীর্ঘ এই আবৃত্তি শেষে রনি অতি উৎসাহের সহিত তাকালো আরিয়ার পানে, খুবই উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? আরিয়া জোরপূর্বক হেসে বলল, অতি উত্তম। রনি হাসলো, গর্বে তার বুক 2 ফুট ফুলে গেল, নাকের ফুটও বড় হয়ে গেল, মুখে আরো একটু কবি কবি ভাব এনে বলল, এই কবিতাটার একটা বিশেষত্ব আছে। এই কবিতার কবির নাম খুবই অদ্ভুতভাবে উঠে এসেছে। এটা ইচ্ছাকৃত নয় ভাবে, তবে মূল বিষয় হলো কবিতার কবির নাম উঠে এসেছে এবং আরও একটি বিশেষত্ব হলো এখানে তোমার আমার এবং দুজনের নামই আছে, আরিয়া এবং রনি। এত এত বিশেষত্বর কারণে এই কবিতাটি বিশেষ। আর এই বিশেষ কবিতা আমি উৎসর্গে করলাম আমার আশা ভরসা গ্রীষ্ম বর্ষা, আমার ভালোবাসা, আমার জান আরিয়া রহমানকে। রনির কবি কবি ভাব নিয়ে এই উৎসর্গ বক্তৃতা শেষ হতেই জনি হাতে তালি দেওয়া শুরু করলো আর মুখে বলতে লাগলো, কিয়া বাত কিয়া বাত। এতক্ষণ কিছু উৎসুক জনতা রনির কবিতা আবৃত্তি শুনছিল, তারপর অতি আগ্রহের সাথে তার উৎসর্গ বক্তৃতাও শুনল। জনির সাথে আরও দ্বিগুণ উৎসাহে তারা হাতে তালিও দিল, যেন এখানে একটি নাট্যমঞ্চ চলছে। চারিদিকে তাকিয়ে আরিয়া আরও অসহায় বোধ করলো। রনি ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। রনি খুশি হয়ে গেল, খুশি খুশি গলায় বলল, বলো। আরিয়া চারিদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এখানে বলা যাবে না, ওদিকটায় চলুন। রনি এবার খুশিতে আরো গদগদ হয়ে গেল, গদগদ কণ্ঠে জনিকে মৃদু ধাক্কা মেরে বলল, পার্সোনাল কথা? হ্যাঁ হ্যাঁ, জনি দেখলি তোর ভাবি পার্সোনালি কথা বলতে চায়, তুই অ্যালাউড না, সর। তারপর অতি নরম গলায় বলল, আরিয়া চলো। আরিয়া আর রনি কিছুটা দূরে এলো কথা বলতে বলতে, পার্সোনাল কথা। কিছুটা সময় নিয়ে আরিয়া বলল, রনি ভাই দেখুন, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকে আমি সম্মান করি, কিন্তু মানে এইসব আর করবেন না দয়া করে। আমার খুব অস্বস্তি লাগে, সবাই কিভাবে হাসাহাসি করে। রনি চিন্তিত কণ্ঠে বলল, কে হাসাহাসি করে? কার এত বড় সাহস? কাদেরও জন্য তোমার অস্বস্তি লাগে? না ভাইয়া, আমার এমনিতেই এসব ভালো লাগে না, প্লিজ। আর কবিতা গান এসব পাগলামো করবেন না। আচ্ছা আচ্ছা, আর করব না। তোমার যেটা ভালো লাগলো সেটা করব না। তবু আমাকে প্লিজ ভাইয়া ডাকবে না। ভাইয়া ধাক্কাটা পৃথিবীর সব মেয়েরা মুখে মানায় না। না ভাইয়া, আসলে। আবার? রনি কাদো কাদো মুখে বলল, আচ্ছা আর বলবো না ভাইয়া, দয়া করে আপনি আজ থেকে আমার পিছে পিছে আর ঘুরবেন না। আপনাকে এর আগেও বলেছি, এখনও বলছি, আপনি যা চান তাই সম্ভব নয়। আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে? এই কথাটা শুনে আরিয়া ভেবেছিল রনি একটু তুলকালাম কাণ্ড বাঁধাবে, বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাক ফ্যাটাক করাও অসম্ভব কিছু না। সে প্রস্তুতি নিয়েই আরিয়া এসেছিল, কিন্তু রনি তেমন কিছুই করলো না, উল্টো আরিয়ার কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, মানছি তোমার আমাকে পছন্দ নয়, বলেছি তো আস্তে আস্তে সব হবে, তাই বলে এভাবে মিথ্যা কথা বলো না আরিয়া।
এর আগেও তুমি অনেক কিছু বলেছ। তোমার বয়ফ্রেন্ড আছে, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আরও কত কি সব বারে আমি স্টক করতে করতে বেঁচে গেছি। পরে জেনেছি সবগুলো মিথ্যে ছিল। এখন আর একটা মিথ্যে বলছো। তুমি কি মনে করছো তোমার বিয়ে হয়ে যাবে আর আমি জানবো না? আমার বিশ্বাস একদিন না একদিন তুমি ঠিকই আমাকে ভালোবাসবে। আমি সেই দিনের অপেক্ষায় করব। তাই টেনশন নিও না, ভালো করে পড়ালেখা করো। আজকের জন্য বিদায়। বলেই রনি সেখান থেকে আঙ্গুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে চোখে সানগ্লাস পরে একটা স্টাইল মেরে প্রস্থান করলো। আরিয়া শুধু দীর্ঘশ্বাস ছাড়লো। তার অবস্থা হয়েছে ওই বাঘার রাখালের গল্পের রাখালের মতো। এতদিন মিথ্যা বলেছে বলে আজ তার সত্য কথা রনি বিশ্বাস করছে না। মাহি এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল, এবার দৌড়ে এলো। তারপর মৃদু রাগ নিয়ে জিজ্ঞেস করলো, কি বললি তাকে? কি এমন পার্সোনাল কথা যে আমার সামনে বলা যায় না? তারপরই চোখ বড় বড় করে বলল, এই আরও তুই আবার এই লেডি কিলার রোমিও রনির প্রেমে টেমে পড়ে গেলি নাকি? ভুলে যাস না তুই বিবাহিত, তোর বিয়ে হয়ে গেছে। আরিয়া বিরক্ত চোখে তাকালো মাহির দিকে, বিরক্তি ভরা কণ্ঠে বলল, এসব বাজে এরা কথা তোর মাথায় আসে কেমনে? আমি তাকে আমার বিয়ের কথা বলেছি যে আমার বিয়ে হয়ে গেছে। জি বলিস, তাকে দেখে তো মনে হলো না এইরকম কিছু। কিভাবে স্টাইল মেরে গেল? কারণ সে আমার কথা বিশ্বাস করে নাই তাই। এইবার আরিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। আগে আমাকে এইটা বল, তুই আমাদের ক্লাসমেটদের কেন তোর বিয়ের কথা জানাচ্ছিস না? আজ হোক কাল হোক, তারা তো জানতেই পারবে। আরে রনি ভাই যদি বিশ্বাস করতো তাহলে সবাইকে বলার ব্যাপারে ভাবা যেত। যার মেইনলি জানা উচিত সে যেহেতু বিশ্বাস করেনি, তাহলে আর কাউকে বলার প্রয়োজন দেখছি না। তুই কিছুক্ষণ আগেই তো ওই রোমিও রনিকে তোর বিয়ের কথা বললি, আবার বলছিস কাউকে বলবি না। মাথা ঠিক আছে তোর? না, খবরদার কাউকে জানাবি না। হাউ এমব্রেসিং! তোকে আমি খুন করে ফেলবো কাউকে জানালে। আমি এমনিতেই কয়েকদিন পর ওই ব্রিটিশটাকে ছেড়ে দিব। খুবই কৌশলে বিয়েটা ভেঙে দিব, যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। আবার বাবাকেও শাস্তি দেওয়া হবে। আমাকে জোর করে এভাবে বিয়ে দেওয়া না আরিয়া রহমানকে। আচ্ছা আরও তুই ওই রোমিওটাকে ভাই ভাই করিস কেন? তার সামনে এত সুন্দর সুন্দর কথা বলিস কেন? মুখের উপর বলে দিলেই পারিস। যা বেটা ভাগ, তোর মতো ওই রকম খ্যাত রোমিও ছেলেকে আরিয়া রহমান জীবনেও বিয়ে করবে না। আরিয়া হাঁটতে হাঁটতে বলল, আরে এত সুন্দর সুন্দর কথা বলি কি এমনি এমনি কোনো কারণ ছাড়া? দেখিস না সে কেমন আমাদের অ্যাসাইনমেন্টগুলো করে দেয়, ভার্সিটিতে কোনো প্রবলেমে পড়লে তুড়ি মেরে সলভ করে দেয়। কোনো ছেলে আমাদের সাথে বাজে বিহেভ করতে পারে না। আরও কত কত সুবিধা, সব সুবিধার উৎস তো সেই রোমিও রনি। মাহি স্বীকার করলো, নিঃসন্দেহে তারা রনির জন্য বিভিন্ন রকম সুবিধা পায়। আরিয়ার বান্ধবী হিসেবে সেও অংশীদার সেই সুবিধার। তারপর আবার সরু চোখে আরিয়ার দিকে তাকিয়ে বলল, তুই মারাত্মক সুবিধাবাদী আরু। আরিয়াও এবার কপাল কুঁচকে তাকালো মাহির দিকে, তারপর বলল, তোর কি আমাকে বাংলা সিনেমার নায়িকা মনে হয় যে আমি থাকবো একেবারে সততার প্রতীক? জেগে ওঠো বন্ধু, এটা আসল দুনিয়া। এইখানে কেউ জি বাংলার দীপা না। আরিয়ার কথায় মাহি দমে গেল, তারপর বিড়বিড় করে বলল, দীপাজি বাংলা নায়িকা না, স্টার জলসা অনুরাগের ছোঁয়ার নায়িকা। ভার্সিটি থেকে এসে ঘরে ঢুকতেই আরিয়া তার পুরো পরিবারকে ড্রয়িং রুমে আবিষ্কার করলো। দুই পরিবার মিলে গোল যোগে বসে আড্ডা দিচ্ছে। আরিয়া বিস্মিত হয়ে গিয়ে যেতেই জাহানারা বেগম উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন, খবরাখবর জিজ্ঞেস করলেন। আরিয়া আরও বেশি বিস্মিত হলো যখন দেখল নিভানো তাদের মাঝে বসে আছে এবং খুবই আনন্দের সহিত তাদের সাথে আড্ডা টাড্ডা দিচ্ছে। এমন ভাব করছে যেন সে এই পরিবারের জামাই হতে পেরে ধন্য। আবেগে গলে গিয়ে এক বাক্যে দুবার করে বাবা ডাকছে আনিসুর রহমানকে। জামাতার মুখে বাবা ডাক শুনে আনিসুর রহমানও বারবার মোমের মতো গলে যাচ্ছেন। তার চোখের কোণে বারবার পানি জমছে। আরিয়ার ইস্ত্রে পাকা ভাই বোনগুলো দুলাভাই করে মুখে ফেনা তুলছে। নিভানো তাদের শ্যালক শালিকা সম্বোধন করে তাদের সাথে এটা সেটা মশকরা করছে।
আরিয়ার শ্বশুর শাশুড়ি, বাবা মা বেআই বেআইনের সাথে মশকরা করছেন। চারিদিকে কি হই হুল্লোড়, আনন্দ। তার মাঝে আরিয়া শুধু অসহায় হয়ে বসে রইল। নিভানকে সে ইতিমধ্যে মনে মনে কয়েক হাজার গালিও দিয়ে ফেলেছে। খুব তো বলছিল জোর করে বিয়ে দিয়েছে। সে নিজের ইচ্ছে করেনি বিয়ে। এই বিয়েতে তারও কোনো ইন্টারেস্ট নেই। এখন ব্যবহার এমন করছে যেন তাদের খুব ধুমধাম করে বিয়ে হয়েছে। নিভান এই বিয়েতে খুব খুশি। আরিয়াকে পেয়ে সে আরও খুশি। আরিয়া কটমট করে তাকালো নিভানের দিকে, নিভানও তাকালো আরিয়ার দিকে। তাদের চোখাচোখি হলো। হোয়াট আ টাইমিং! তাদের যদি প্রেমের বিয়ে হতো তাহলে আরিয়া লজ্জা পেত। লজ্জা পেয়ে হয়তো মুখ নামিয়ে ফেলতো, কিন্তু তাদের প্রেমের বিয়ে না, তাই আরিয়া লজ্জা পেল না, মুখও নামিয়ে নিল না। উল্টো দ্বিগুণ কটমটে দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টির বিপরীতে নিভান হাসলো, মিষ্টি হাসি। আরিয়া ভরকে গেল, কনফিউজড হয়ে গেল সেই হাসি দেখে। ব্যাটার মাথায় চলছেটা কি? কোনোভাবে কি আরিয়ার প্রেমে টেমে পড়ে যায়নি তো? হায় আল্লাহ! আরিয়া চোখ বড় বড় করে তাকালো। নিভান পাশে বসে থাকা আরিয়ার ছোট বোন মারিয়ার সাথে হাসতে হাসতে আবারও আরিয়ার দিকে তাকালো। তার চোখে মুখে মিষ্টি হাসি, হাসলে গালে টোল পড়ে। কাট কাট শুভ্র চেহারায় হাসিটা বেশ মানায়। আরিয়া ঢোক গিলল। এই ছেলে শেষ পর্যন্ত তার প্রেমে পড়ে গেল। আরিয়ার উচিত ছিল খুশি হওয়া। কোনো ছেলে প্রেমে পড়লে সাধারণত মেয়েরা খুশি হয়, খুশিতে গদগদ হয়, মাঝে মাঝে লজ্জাও পায়, মাঝে মাঝে গর্বও হয়। আর সেই ছেলে যদি হয় নিভানের মতো সুদর্শন, তাহলে তো আর কথাই নেই। কিন্তু আরিয়া খুশি হলো না। তার ডিকশনারিতে সাধারণ বলতে কিছু নেই, সব অসাধারণত। তাই সে খুশি হতে পারল না। উল্টো দুই পরিবারের গিজগিজ করা মানুষদের মাঝে সে ঠোঁট উল্টে বসে রইল। এটা কি হলো? এবার সে তার বাবাকে শাস্তি দিবে কি করে? বিয়েটাই বা ভাঙবে কি করে? চারিদিকে হাসি ঠাট্টা, ছোটদের প্যাপে আর বড়দের মশকরার মাঝে বসে বসে আরিয়া ভাবতে লাগলো, কেন কেন কেন? তার সাথেই কেন? ওয়াই? বাড়ির সবাই নিচে বসে ড্রয়িংয়ে আড্ডা দিচ্ছে। দোতলার লম্বা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল নিভান। আচমকাই একটা হাত খপ করে তার বাহু ধরে টান মারল। টান মেরে নিয়ে গেল দোতলার দক্ষিণের বারান্দায়। বারান্দাটা বিশাল জায়গা জুড়ে খোলা। বিভিন্ন গাছ আর এক সেট সোফাও আছে এখানে। উপরে সিলিংয়ে একটা সাদা রঙের ফ্যান, একটা গোল টেবিল আর দুটো চেয়ারও আছে অবসরে দক্ষিণা বাতাস খেতে খেতে চা পানের জন্য। এক কথায় মনোমুগ্ধকর একটা জায়গা। যে কেউ এক দেখায় মুগ্ধ হবে সাদা রঙের ভীষণ রুচিসম্মত সাজানো এই বারান্দা দেখে। কিন্তু আরিয়ার চোখে মুখে কোনো মুগ্ধতা নেই। সে হাত বাজ করে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে নিভান। সে তাকে করিডোর থেকে ধরে বেঁধে নিয়ে এসেছে। হঠাৎই আরিয়া কপাল কুঁচকে উঠে বলল, আপনার কাহিনীটা বলবেন? আরিয়ার কথা নিভান বুঝতে পারল না, এমন ভান করে তাকালো। জিজ্ঞেস করলো, কিসের কাহিনী? কিসের কাহিনী মানে? এই যে নিচে আপনি এমন ভান করছিলেন যেন আপনি বিয়েতে খুব খুশি। খুশি তো, আমার একদিন হলো নতুন বিয়ে হয়েছে। আমার খুশি থাকার কথা নয় তো কার খুশি থাকার কথা? ডোনাল্ড ট্রাম্পের। এই এই আপনি না বলেছিলেন আপনাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? হয়েছে তো। তাহলে কি? জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে কি আমি এখন হাত পা ছড়িয়ে কাঁদবো? বিয়েই তো দিয়েছে, এলাচি তো আর খেতে দেয়নি। বিয়ে হলো নিয়ামত, অতীব সুন্দর নিয়ামত। আমি এই নিয়ামত পেয়ে আনন্দিত। আরিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। একদিনেই এই ভুল বদল? আরিয়া উত্তেজিত হয়ে পড়ল। দুবার এদিক ওদিক পাইচারি করে এসে কোমরে হাত দিয়ে বলল, এই মিস্টার, ঝেড়ে কাশেন তো, আপনার উদ্দেশ্যটা কি? নিভান নিষ্পাপ একটা চাহনি দিয়ে বলল, আমার কি উদ্দেশ্য থাকবে? না, অবশ্যই এই ভোল বলদের কোনো না কোনো এক উদ্দেশ্য আছেই। তাড়াতাড়ি বলুন, আপনি কি করতে চাইছেন? নিভান দুষ্টু হাসলো। আপাতত একটু বউয়ের সাথে রোম্যান্স করতে চাইছি। আরিয়া এবার রীতিমতো বিষম খেলো। হতবাকের চূড়ায় পৌঁছে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলতে নিয়েই বলতে পারল না। মুখ বন্ধ করে বার কয়েক বড় বড় শ্বাস নিল। তারপর তর্জনী উছিয়ে আপনি এইটুকু বলে বাকিটা বলতে পারল না। সে উত্তেজিত হয়ে গেছে। আর উত্তেজিত হলে আরিয়ার কথা আটকে যায়। তুমি এমন রিয়্যাক্ট করছো যেন আমি বউয়ের সাথে রোম্যান্স নয়, গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটে যাওয়ার কথা বলছি।
আরিয়া আরো হতবাক হলো এমন নির্লজ্জ মার্কা কথা শুনে। নিভানের দিকে অগ্নিদৃষ্টিতে চাইল। নিভানের চোখে মুখে কৌতুক উপচে পড়ছে, চোখ কৌতুকে চিকচিক করছে, ঠোঁটের কোণে লেপ্টে আছে দুষ্টামির হাসি। আরিয়া অনেক কিছু বলতে গিয়েও বলতে পারল না। তার এখন ঠান্ডা হতে হবে, তার জন্য পানির নিচে গিয়ে 1 ঘন্টা 25 মিনিট বসে থাকতে হবে। এখন সে অশান্ত, তাই তার অনেক কথা পেট থেকে মুখে ফিল্টার হয়ে আস্তে আস্তে হয়ে গেল। আনবিলিভেবল, আপনি অসহ্য। আরিয়ার কথায় নিবান 2 কদম এগিয়ে এসে আরিয়ার কাছাকাছি দাঁড়িয়ে কৌতুক মাখা হাসি নিয়ে বলল, তোমার জন্য। আরিয়ার সহ্যের সীমা পেরিয়ে গেল। সেই গর্ধব এই লোকের সাথে কথা বলতে এসেছিল, তাই চোখে মুখে সে অসহ্যকর ভাব প্রকাশ করে আরিয়া সোজা হাঁটা দিল ভেতরের দিকে। কিছু দূর যেতেই পেছন থেকে ডাক দিল নিভান। আরিয়া দাঁড়িয়ে পড়ল। নিভান হেঁটে এসে একদম আরিয়ার সামনে দাঁড়ালো। 2 হাত পকেটে রেখে কাঁধটা একটু নিচু করে আরিয়ার মুখোমুখি হলো। কপালে এসে পড়ল এলোমেলো ঝাঁকড়া চুলগুলো। ঠোঁটের কোণে আগের মতো হাসি নিয়ে বলল, সকালের চ্যালেঞ্জের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? এতটা ভুলো মনা হলে চলবে মিসেস এহসান? আরিয়ার ঝট করে মনে পড়ে গেল সকালের কথা, সেই চ্যালেঞ্জ, সেই গেম। নিভান এতটা সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটাকে। সে অবাক দৃষ্টি মেলে তাকালো। তার দৃষ্টির অর্থ ধরতে পারল নিভান। পাকা হেসে বলল, বলেছিলাম না খুব বোর হচ্ছিলাম, লেটস হ্যাভ সাম ফান, গেমটা খেলি। রুলসগুলো বললাম তোমাকে, তুমি তবু ভুলে গেলে। নিভানকে দেখে মনে হলো না আরিয়া রুলসগুলো ভুলে যাওয়ার তার খুব একটা দুঃখ হয়েছে, বরং তার ঠোঁটের কোণে লেপ্টে আছে হাসি, শয়তানি হাসি। আরিয়া হতভম্ব দৃষ্টি দেখে সে হাসি আরেকটু চওড়া হলো। সন্ধ্যায় নাস্তার পর্ব চুকিয়ে বিদায় হলো আরিয়ার পরিবার। তবে সবাই চলে গেল না, কিছু কিছু থেকে গেল। তারা হলো আরিয়ার ক্লাস 8-এ পড়া অতি আদরের ছোট বোন মারিয়া, ক্লাস 9-এ পড়া ভাই আরান, ক্লাস 10-এ পড়া কাজিন রাতুল, রাতুলের চাশমিশ বোন ঋতু এবং আরিয়ার 1 বছরের জুনিয়র একমাত্র ফুপুর একমাত্র পুত্র আরাফ। বিকেলের সেই শখের পর 1 ঘন্টা 25 মিনিটের জায়গায় 1 ঘন্টা 40 মিনিট আরিয়া পানির নিচে বসে রইল। বসে বসে ভাবলা আসলে হচ্ছেটা কি। একদিন হুট করে তার নিভান নামক অচেনা এক ছেলের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের বাসর থেকে শুরু করে পরদিন রাত পর্যন্ত সেই ছেলে এমন ভাব করলো যেন আরিয়া কোনো মানুষ না, সে একটা ইঁদুর। ইঁদুরে নির্বাণের অ্যালার্জি, তাই ইঁদুর দেখলে যেমন মানুষ চোখ মুখ কুচকায়, তেমনই সে আরিয়াকে দেখে চোখ মুখ কুচকালো। পুরো একটা দিন একটা রাত। তার পরের দিন সামান্য একটা ব্যাপার নিয়ে বড়সড় চ্যালেঞ্জ করে বসলো। খেলা বানিয়ে ফেললো, যেন 6 বছরের বাচ্চা কোনো একটা নতুন খেলা পেয়েছে। তারপর বিকেল থেকে সে সেই খেলা খেলতে শুরু করেও দিল। বিয়েটা মেনে নিল, হয়ে গেল ভালো জামাই, ভালো দুলা ভাই। এমন ভাব করতে লাগলো যেন সব কিছু স্বাভাবিক। বিয়েটা করে সে খুবই খুশি। মাঝে দিয়ে ফেসে গেল আরিয়া। না, ফাঁসলে চলবে না, ফাঁসাতে তো হবে ওই শয়তানটাকে। একেবারে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁসাতে হবে। সে দুনিয়ার সামনে ভালো হতে চাইছে তো আরিয়া তাকে খারাপ বানিয়ে প্রমাণ করবে সে কতটা বাজে স্বামী। আর জ্বালানো, আরিয়া তো কিছু এখনো শুরুই করেনি। হাড়ে মাংসে জ্বালিয়ে ছাড়বে ওই খাটাসটাকে। দেখা যাবে খেলায় কে জেতে আর কে হারে। গোসল করে নিচে নেমে খাওয়া দাওয়া শেষ করতেই মারিয়া আর ঋতু এসে টেনে নিয়ে গেল আরিয়াকে ড্রয়িংয়ে। ড্রয়িং রুমটা ফুটবল মাঠের মতন বড়, মাঝে সোফা, উপরে ঝাড়বাতি, খুব সুন্দর করে সাজানো খোলামেলা জায়গা। তার মাঝে সোফায় গোল হয়ে বসে আছে নিভানের খালামুনির ভাষায় আড্ডাবাজের দল, অর্থাৎ কাজিন সমাজ, যাদের কাজই হলো হই হুল্লোড় করা, হই হুল্লোড়ে বাড়ি মাতিয়ে রাখা। আরিয়াকে নিয়ে বসানো হলো সবার মাঝখানে। নিভানও আগে থেকে উপস্থিত সবার মাঝে। আজকের আয়োজন কিলার কিলার খেলা। মোট 14 জনের মতন খেলোয়াড় অংশ নিচ্ছে এই খেলায়। আরিয়াকে অনুরোধ করা হলো অংশ নিয়ে 15 জন পূর্ণ করে দিতে। আরিয়া রাজি হলো না। নিজের পরিবারের 5 জন ছাড়া সবাই তার অপরিচিত, তাই তাদের সাথে চোখ টিপাটিপি খেলার কোনো মানেই হয় না। তাই সে উঠে যাচ্ছিল, তখনই একটা কথা কানে এলো তার। কি আর করবি বল, কেউ যদি খেলা না পারে, হারার ভয় না খেলতে চাই, সেই লুজারদের খেলায় নেওয়ার কোনো দরকার আছে? আরিয়া উঠতে গিয়েও বসে পড়ল। হাসি হাসি মুখে চোখ কটমট করে নিভানের দিকে তাকিয়ে বলল, খেলবো আমি। সাথে সাথে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। নতুনভাবে তাদের সাথে খেলবে তাই তারা আনন্দিত। আদতে আরিয়া তো নিভানের করা কিছুক্ষণ আগের অপমানজনক কথাকে মিথ্যা প্রমাণ করতে খেলতে বসেছে। সে দেখিয়ে দিতে চায় সে খেলা পারেও এবং জেতেও।
কিলার কিলার খেলা হলো চোখ টেপাটেপি খেলা। একসাথে অনেকগুলো ভাঁজ করা কাগজ ফেলা হবে। প্রত্যেকে একটি করে কাগজ উঠিয়ে খুবই সাবধানে লুকিয়ে চুরিয়ে দেখবে কাগজটাতে কি লেখা আছে। একটা কাগজে লেখা থাকবে কিলার, কিলার মানে খুনি, আর বাকি সবগুলোই ভুজুং ভাজুং। যে কিলার সে অন্যজনকে চোখ টিপ মারবে, এমনভাবে মারবে যেন অন্যরা তা না বুঝে না দেখে। আস্তে করে হালকা করে ইশারা করে যাকে চোখ টিপ মারা হবে সে বলবে আম ড্যাড, অর্থাৎ আমি মারা গেছি। তখন তার ডান পাশ থেকে শুরু হবে খেলা, কিলার অর্থাৎ খুনিকে ধরার খেলা। একজন একজন করে অনুমান করতে হবে কে খুনি, কে মারলো। সবার অনুমান শেষে কিলার নিজেকে রিভিল করবে। কিছুক্ষণ আগে আমি মারা গেছি বলা মৃতদেহ লাফিয়ে উঠবে। এই খুশিতে যে সে শূন্য পাবে না। তারপর মেলানো হবে কে কে সঠিক বলেছে, কে কে বেঠিক বলেছে। সঠিক বললেই পয়েন্ট, আর বেঠিক বললেই বড়সড় একটা শূন্য। আরিয়ার কপাল খারাপ, তাই তার কপালে বারবার শূন্যই পড়ছে। না সে হচ্ছে খুনি, না তাকে কেউ মারছে, আর না করতে পারছে সঠিক অনুমান। অন্যদিকে নিভানের অবস্থা ভিন্ন। সে কিলার পায় না ঠিকই, কিন্তু সে খুবই চতুর। কে কাকে কখন চোখ টিপ মারছে সে কিভাবে যেন দেখে যায়। খুবই ট্রিকিভাবে এমন কথা বলে সে বুঝে যাবে কে কিলার। এছাড়া কেন যেন ঘুরে ফিরে তাকিয়ে সবাই চোখ টিপ মারে। ফলাফল সর্বোচ্চ পয়েন্টের অধিকারী সে। খেলার এক পর্যায়ে এসে আরিয়ার কান্না পেল। এভাবে ডাব্বা মারলে তার মান সম্মান শেষ। সে যে জিতবে না এটা শিওর, কিন্তু একেবারে লাস্টও হওয়া যাবে না, অন্তত সেকেন্ড লাস্ট হতে হবে। খেলার শেষ দান, এই দানের ওপর নির্ভর করছে আরিয়ার লাস্ট হওয়া না হওয়া। শ্বশুরবাড়িতে এত এত দেবর ননদের সামনে এভাবে ইজ্জতের ফালুদা হবে জানলে কখনো এত ভাব দেখিয়ে এসে খেলতে বসতো না। শালা নিজের ভাই বোনগুলো বিমান মীর জাফর, এতবার তারা কিলার হলো, কই একবারও তো আরিয়াকে মারলো না। ঘুরে ফিরে সবাই দুলাভাইকেই মারে। হ্যাঁ, কাগজ ছোড়া হলো। আরিয়া আবারও ভুজুং ভাজুং পেয়েছে। রাগে দুঃখে আরিয়ার মুখটা কাদো কাদো হয়ে গেল। তার কাগজে লেখা ওবায়দুল কাদের। হার নিশ্চিত জেনে আরিয়ার মুখটাও হয়ে গেল ওবায়দুল কাদেরের ছবির পোজের মতন। সেরকম পোজের মুখ করে আরিয়া আশেপাশে চাইল। খুবই থমথমে পরিস্থিতি, পিনপতন নীরবতা, কারো মুখে কথা নেই। সবারই চোখ নিষ্পিস করছে, একে অপরের দিকে তাকাচ্ছে সন্দেহের চোখে। কেউ কেউ তাকে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করছে তুই। সে আবার বিপরীতে মাথা নাড়ছে। সবার চোখ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কখন কে কাকে ধুম করে মেরে দেয়। এরকম কঠিন উত্তেজনার পরিস্থিতিতে আরিয়ার চোখ গিয়ে পড়ল নিভানের উপর। নিভান তার দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। তার চোখে মুখে কেমন কৌতুক, ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি। আরিয়া কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। তাকে আরও একটু অপ্রস্তুত করতেই বুঝি নিভান আচমকা চোখ টিপ মারল। আরিয়ার মনে হলো তার নিঃশ্বাস আটকে গেছে। নিভানের অমন চাহনি, তার উপরে ওভাবে চোখ টিপ মেরে হালকা কিলিং মার্কা হাসি দেয়া আরিয়া এলোমেলো হয়ে গেল। নিঃসন্দেহে নিভান কিলার, এবং চোখ টিপটাও সে ইচ্ছে করিয়ে আরিয়ার জন্যই বরাদ্দ রেখেছিল। আরিয়ার মনে হলো নিভান তার উপর দয়া করলো, তাকে লাস্ট হওয়া থেকে বাঁচাতে পয়েন্ট ভিক্ষা দিতে চাইল। তাই সে চুপ করে বসে রইল। সে জানে কে কিলার, কিন্তু সে বলল না। একদম শেষ পর্যন্ত মুখে কুলু পেটে রইল। তার চাই না কারো দয়া, কারো মায়া। কিলার খেলায় গোহারা হেরে মান সম্মান ডুবিয়ে আরিয়া ক্লান্ত পায়ে উপরে নিজের রুমে আসলো। ফুল স্পিডে ফ্যান ছেড়ে গায়ে লিয়ে দিল বিছানায়। এভাবে যে মান সম্মান খোয়াতে হবে সে বুঝতে পারেনি। বারবার সে এভাবে ওই লোকের কাছে নাকানি চুবানি খাচ্ছে, অথচ আরিয়া তো করতে চাচ্ছে বিপরীতটা, কিন্তু সে পারছে না। তার খুব রাগ হলো বাবার উপর। বাবার উচিত ছিল তাকে একজন আউল ফাউল টাইপ বলদের সাথে বিয়ে দেওয়া, যাকে সে ইচ্ছা মতো নাচাতে পারবে। কিন্তু সবই তার কপাল দোষে তার বিয়ে হয়েছে অতি স্মার্ট এক যুবকের সাথে, যাকে নাচাতে গিয়ে সে উল্টো নিজেই নাচছে। সেই যুবক তাকেই নাচাচ্ছে। কোনোভাবেই তার সাথে পেরে ওঠা যাচ্ছে না। আরিয়ার ভীষণ মন খারাপ হলো। সেই মন খারাপ নিয়ে সে ওভাবেই ঘুমিয়ে গেল। নিভান রাতে শুতে এসে দেখে গতকালের মতো আজও আরিয়া হাত পা ছড়িয়ে পুরো খাট নিজের দখলে নিয়ে ঘুমিয়ে আছে। নিভান কিঞ্চিত বিরক্ত হয়ে আরিয়াকে ধাক্কা মারতে গিয়েও মারল না। আরিয়ার আলু থালু চুলগুলো ছড়িয়ে আছে বিছানা মুখের উপর। এই প্রথমবারের মতো নিভান আরিয়াকে ভালো করে দেখল। আরিয়ার বয়স 21। বিয়ের সময় সে আরিয়ার পেপারে দেখেছিল, কিন্তু তাকে দেখে 21 মনে হয় না। মনে হয় সবে অষ্টাদশে পা দেওয়া তরুণী। ফর্সা গায়ের রং, পাতলা পাতলা চেহারা, ছোটোখাটো দেহের গড়ন। সুন্দরীদের কাতারে তাকে বিনা বাক্য ব্যয়ে ওপরের শাড়িতে ফেলা যায়। নীলমন মুখশ্রীর আরিয়া ঘুমে তলিয়া আছে। তাকে দেখতে ভীষণ নিষ্পাপ লাগছে। বাতাসে অবাধ্য চুলগুলো বারবার উড়ে এসে মুখের ওপর পড়ছে।
নিভানের মায়া লাগলো তাকে ধাক্কা মেরে ঘুম থেকে জাগিয়ে তুলতে। একবার ভাবলো তাকে উঠিয়ে একপাশে নিয়ে যাবে, তাই এগিয়ে গিয়ে আরিয়াকে ধরতে গিয়েও কোনো এক অদৃশ্য বাধার কারণে ধরতে পারল না। মনে দ্বিধা কাজ করলো, সংশয় কাজ করলো। মেয়েটা যদি ধরফর করে জেগে ওঠে, যদি ভাবে সে ঘুমের মাঝে সুযোগ নিতে চাচ্ছিল, তাই আর ধরল না, পিছিয়ে গেল। কিন্তু এভাবেও তো হয় না, হোক আরিয়ার ছোটোখাটো শরীর, কিন্তু এভাবে বিছানার মাঝ বরাবর শুয়ে থাকলে নিভান শুতে পারবে না। কোমরে হাত দিয়ে আবারও আরিয়াকে আগাগোড়া নিরীক্ষণ করলো। অজান্তেই নিভানের মাথায় একটা ভাবনা উকি দিল। তার বিছানায় এভাবে অগোছালো হয়ে শুয়ে থাকা তরুণীটি তার স্ত্রী, নিভানের স্ত্রী, যার সাথে নিভানের বিয়ে হয়েছে। ভাবনাটা মাথায় উকি দিতেই নিভানের পেটের ভিতর কেমন কেমন করে উঠল। অদ্ভুত এক অনুভূতি হলো। দীর্ঘশ্বাস ফেললো। সে বিয়েটা মেনে নিয়েছে, আরিয়াকেও মেনে নিয়েছে, কিন্তু আরিয়া মানতে পারেনি, মানতে চাইছে না। জোর করে বিয়ে করানোর কারণে সে তার বাবাকে শাস্তি দেওয়ার জন্য খুবই বাচ্চামো একটা লজিক দাঁড় করিয়েছে। সে বিয়েটা ভেঙে দিবে, তাহলে তার বাবা শাস্তি পাবে। আরিয়া কথা বলার সময় খুব বড় বড় কথা বললেও নিভান দেখেছে আরিয়া আসলে ঠিক বাচ্চাদের মতো। আজ খেলার শুরুতে নিভান একটু টিস করেছে বলে আরিয়া কি জেদ নিয়েই না খেলতে বসলো, যেন সে জিতে দেখিয়ে দিবে এমন কিছু। কিন্তু পুরো খেলার শেষে তখন তার অবস্থা ছিল দেখার মতো, বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে যেন তখনই ভ্যা করে কেঁদে দিবে। তাই তো নিভান শেষবারে আরিয়াকে চোখ টিপটা মারলো, যাতে করে আরিয়ার একেবারে লাড্ডু গুড্ডু না হওয়া লাগে। কিন্তু মেয়ে হারবে, তবু তেজ কমবে না। গাঢ় হয়ে বসে রইল, অথচ বলল না যে কে কিলার। কি অদ্ভুত! নিভান হাসলো। একটা বালিশ হাতে নিয়ে সে বেরিয়ে যেতে নিয়েও থমকে গেল। ফিরে এলো। আরিয়ার আলো থালো হয়ে এলোমেলো ছড়িয়ে থাকা চুলগুলো আলতো হতে আলতো হাতে অতি সাবধানের সাথে মুখের উপর থেকে সরিয়ে দিল, এক পাশে গুছিয়ে দিল, যাতে চুলগুলো ঘুমে ব্যাঘাত না ঘটায়। এই মানব সেবা হঠাৎ সে কেন করলো সে জানে না। সব কিছু জানতে নেই, না জেনেও মাঝে মাঝে কিছু করতে হয়। নিভান না জেনেই এই অতি ছোট্ট কাজটি করলো। তারপর বালিশ নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার আগে আস্তে করে নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে গেল।